এমন কেউ কি আছেন? আচ্ছা, আজকের ক্লাসে এমন কি কেউ আছেন যারা এর আগের ক্লাসে জয়েন করতে পারেননি? আচ্ছা, ওকে। আপনি কি ফার্স্ট ক্লাসের ভিডিওটা দেখেছিলেন? না স্যার, আমি এখনো দেখতে পারিনি স্যার, আমি একটু বিজি ছিলাম তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু ফার্স্ট ক্লাসের ভিডিওটা দেখে নিন, তাহলে আসলে মানে বিজনেস অ্যানালিটিক্সের ওভারভিউ বা ব্যাকগ্রাউন্ড স্ট্র্যাটেজি এগুলো জিনিসগুলো বুঝতে পারবেন। তো ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। আমি রেকর্ডিং অন করেছি। আমি এখন স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা আসলে গত ক্লাসে এই জায়গাটায় ছিলাম। আমি যদি একটু জাস্ট 2 মিনিট রিভিউ করি। এই প্রসেসটা হচ্ছে যে কোনো ধরনের ডেটা অ্যানালাইসিস করার একটা একটা স্ট্রাকচার। মানে হচ্ছে যে আমরা এই প্রসেসটা ফলো করি, ব্রেকডাউন করে যে কোনো ধরনের টাস্ক, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট কমপ্লিট করি। তার মধ্যে প্রথম জিনিসটা যেটা ছিল সেটা হচ্ছে অবজেক্টিভ ডিফাইন করা। মানে আপনি যেই টাস্কটা কমপ্লিট করতে যাচ্ছেন, যে অ্যাসাইনমেন্টটা করতে যাচ্ছেন, যে প্রজেক্টটা আছেন, এই প্রজেক্টটা অবশ্যই একটা ডিফাইন্ড অবজেক্টিভ হইতে হবে উইথ রিটেন ফর্ম, নো ভার্বাল। হ্যাঁ, এবং যদি কোনো রকম মানে এমন হয় যে কোনো রকম একটু শর্ট নোট নিয়ে করলেন, এটা না, মানে ডিফাইন রিটেন ফর্মে ডকুমেন্টেড অবজেক্টিভ থাকতে হবে। মানে কি, আমরা কতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করব, বা কি কি প্রবলেম সলভ করব, কি কি ফাইন্ড আউট করব, এই জিনিসগুলো যেন ইন ডিটেলস এইখানে দেওয়া থাকে। সেকেন্ড টপিকসটা হচ্ছে এগ্রিগেশন। মানে ওই তথ্য, ওই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো উত্তর দেওয়ার জন্য আমার কি কি সোর্স থেকে ডেটাগুলো কালেক্ট করলে আমি ওই পার্টিকুলার কোয়েশ্চেনের অ্যান্সার বের করতে পারবো, এই জিনিসগুলোকে বলে এগ্রিগেশন। এই সকল তো এই জিনিস এগ্রিগেশনটা আমি এক জায়গায় রাখবো। দেন আমি ক্লিনিং শুরু করব, যে ওই যে যেই কোয়েশ্চেনগুলো আমি অ্যান্সার করব, এই কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য আমার যে ডেটাগুলো আমি আনবো, ডেফিনেটলি 90% টাইমে আমার ডেটাগুলো থাকবে র স্ট্রাকচারাল ফরম্যাটে, কম্প্যাক্ট ফরম্যাটে থাকবে না, বা নন রিলেশন মানে রিলেশনশিপ থাকবে না একটার সাথে একটার। সো এই জিনিসগুলো কমপ্লিট করার মানে এই জিনিসগুলোকে প্রসেস করতে হবে, ক্লিনিং করতে হবে, কেন? যাতে করে কোশ্চেন অ্যান্সারটা প্রপারলি দিতে পারি। তো ওইটা হচ্ছে আমার ক্লিনিং ফেজ। যখন আমার ডেটা সম্পূর্ণ ক্লিন, আর কোনো কাজ নাই, সব ধরনের কোশ্চেন অ্যান্সারের মানে অ্যান্সার তৈরি করার জন্য এখন রেডি, দেন আমি চলে যাব অ্যানালিটিক্যাল ম্যাথোডোলজিতে। এখানে দুই ধরনের ম্যাথোডোলজি ইউজ করি, ম্যাথমেটিক, স্ট্যাটিস্টিক্সের মধ্যে দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা হচ্ছে ইনফারেন্সিয়াল। ডেসক্রিপটিভ বলতে আমরা মিন করি যে মানে এক্সপ্লেইন করা, হিস্ট্রিক্যাল ডেটাগুলোকে অ্যানালাইসিস করা, এই জিনিসটা আমরা বের করি ওই ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে। আর আরেকটা পোর্শন হচ্ছে ইনফারেন্সিয়াল, যেটা দিয়ে আমরা ফিউচার প্রিডিক্ট করার জন্য আমরা কাজ করি। যদি আমার কোশ্চেনে কোথাও ফিউচার প্রিডিক্ট করার কোনো কথা বলা থাকে, তাহলে আমরা ওই ক্ষেত্রে ডেসক্রিপটিভ করে দেন ওটাকে ইনফারেন্সিয়ালে কনভার্ট করব। এরপরে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকে, আমার কিছু বেসিক লেভেলের অ্যাগ্রিগেশন করতে হয়। তো এইগুলো করার পর দেন আমার রেজাল্টটা বের হয়ে গেল। এখন রেজাল্ট বের হওয়া যাওয়া করা মানে কি কাজ শেষ না, আমাকে আবার একটু কি করতে হবে, ইভালুয়েট করতে হবে। ইভালুয়েটটা কি, যে আমি যে কোশ্চেনের অ্যান্সারটা আমি বের করলাম, এই মানে যে অ্যান্সারগুলো আমি বের করলাম, এগুলো আমার কোশ্চেন অনুযায়ী রিলেট করতেছে কিনা, রিলেভেন্ট কিনা, বা কোশ্চেন একটা চাইছে, আমি উত্তর আরেকটা বের করে ফেলছি। তো এই প্রসেসটাকে আমরা বলতেছি ইভালুয়েট অ্যান্ড মানে ইভালুয়েশন অ্যান্ড ভ্যালিডেশন। সো দেন আমি ভ্যালিডেশন করার পর যদি কোনো প্রসেসে কোয়েশ্চেন আনসার মনে হচ্ছে ভুল হচ্ছে বা কোনো ইস্যু থাকে, দেন এটা আমি আবার ব্যাক করব এগ্রিগেট থেকে। এগ্রিগেট দেন ক্লিনিং, দেখবো কোথায় ভুল হয়েছে, ক্যালকুলেশনে না ক্যালকুলেশন ভুলও নেই, ডেটা অনুযায়ী ঠিকই করছি, তাহলে কি ডেটাই ভুল, তাহলে কি ক্লিনিংয়ে ভুল, না ক্লিনিংয়ে চেক করলাম। দেন ক্লিনিং থেকে চলে গেলাম হচ্ছে আমরা কোথায়, আমরা অ্যাগ্রিগেশনে, কালেকশন কি ভুল, ডেটা কালেকশন কি ভুল ছিল, না কালেকশন ভুল ছিল না। দেন চলে গেলাম হচ্ছে মানে অন্য কোনো সোর্স অবজেক্ট নাকি আমার অবজেক্টিভই ভুল ছিল। এইভাবে করে আমরা স্টেপ বাই স্টেপ আমরা ব্যাকফোর্ড করব। তো দেন আমরা চলে যাই হচ্ছে রিপোর্টিং।
যখন আমরা দেখলাম যে না এভরিথিং ইজ ফাইন, দেন আমরা কি করব, একটা প্লেন রিপোর্টিং করব খুব সিম্পল ফরম্যাটে ইউজিং অনলি মাইক্রোসফট ওয়ার্ড, হাইস্ট এক্সেল। এই রিপোর্টটাকে আমরা দেন ট্রান্সফার করব মানে শেয়ার করার জন্য ইন পিডিএফ ফরম্যাটে আমরা শেয়ার করে দিব। এখানে এখনো পাওয়ার পয়েন্টে যাই নাই। এই ড্রাফট রিপোর্টগুলো যে কোশ্চেনগুলো নিয়ে আমি কাজ করতেছি, এই রিপোর্টিংগুলো যখন আমি রেডি হবে তখন আমার অ্যাপ্রুভাল অথরিটির কাছে পাঠাবো, বা আমি যদি অ্যাপ্রুভাল অথরিটি আমি চেক করব, বাট আমার এটাকে ফাইনালি কি করতে হবে, ড্রাফট আকারে করতে হবে, দেন এটাকে আবার রিচেক করতে হবে সব ঠিক আছে কিনা। যদি এভরিথিং ইজ ফাইন ঠিক থাকে তখন আমরা কি করব, ওইখানে যদি আমরা ওই রিপোর্টগুলোর মধ্যে যদি টেবুলার ফরম্যাটে থাকে তাহলে টেবুলার রাখবো। যদি এখন রিপ্রেজেন্টেশন করার জন্য আমার গ্রাফ এবং ভিজুয়াল দরকার হয় তখন আমরা গ্রাফ ভিজুয়ালে যাব, এবং কোন কি মানে কি গ্রাফ বা চার্ট আমি ইউজ করব এইটা আমরা ডিটারমাইন করে রাখবো আগে থেকে, বা ওই ড্রাফটের পরে করব। যখন ফাইনাল রিপোর্টটা দাঁড়াবে তখন আমরা কি করব, এটাকে প্রেজেন্ট করব। প্রেজেন্ট করার জন্য ডেফিনেটলি পাওয়ার পয়েন্ট লাগবে বা পিপিটি করা লাগবে, আমরা করতে পারি। যখন আমাদের এই যে রিপোর্টটা কমপ্লিট, এখন প্রেজেন্টেশন কমপ্লিট, এখনো পাওয়ার বিতে আমরা যাই নাই, তো যখন আমরা কি করতেছি রিপোর্টটা রেডি হয়ে গেল তখন আমাদের যদি এমন হয় যে এই রিপোর্টটায় আমাদেরকে রিপিটেটিভ ভাবে কোনো একটা নির্দিষ্ট টাইমের ইন্টারভালের মধ্যে আমাদেরকে করতে হবে এই রিপোর্টটা, দেন আমরা যে কাজটা করব তখন আমরা এই পুরো প্রসেসটাকে শিফট করে নিয়ে আসবো হচ্ছে অটোমেশনে, পাওয়ার বিআই বা লুকার অটোমেশনে। কিভাবে, যে এখন বলা হলো যে ওকে মিস্টার জাহিদ হোসাইন, আপনি এই পুরো 1 মাসে বা 7 দিন একটা নির্দিষ্ট টাইমে আপনি রিপোর্টটা করছেন, পারফেক্ট, আমরা যেটা চাইছিলাম সেটাই মোটামুটি পাইছি। তো এখন যেটা করবেন, এই রিপোর্টটা আপনি প্রতি মাসের ঠিক 1 তারিখে আমাদেরকে সাবমিট করবেন, রেগুলার কাজ এটা আপনার। তখন কি হলো, এতক্ষণ ছিল এটা একটা অ্যাসাইনমেন্ট, আর এখন এটা হয়ে গেল একটা রেগুলার রিপোর্ট। সো যখন একটা রেগুলার রিপোর্টে আপনার ফিক্সড রিপোর্ট যখন হয়ে যায় তখন আমরা কি করি, ওই প্রথমবার রিপোর্ট করতে যেমন 7 দিন সময় নিছি, এখন তো আর 7 দিন নিতে পারবো না। তখন কি করতে হবে, আমাকে এই রিপোর্টের মধ্যে আমাকে আবার যেতে হবে কোথায়, অবজেক্টিভ থেকে শুরু করতে হবে এগ্রিগেশন, যে কোন কোন পোর্শনের ডেটা আমি ম্যানুয়ালি করতেছি, কোনটা ম্যানুয়ালি করতেছি, কোনটা আমি মানে অটোমেশন করার পসিবিলিটি আছে। এগুলোকে আমরা কি করব, একটা ক্রিডেনশিয়াল অ্যানালাইসিস করব, বা আমরা একটা ফিজিবিলিটি টেস্ট করব, চেক করব যে আদৌ পসিবল কিনা। তো যদি ফিজিবিলিটি টেস্ট করে দেখি যে গুড, বা যদি তখন মনে হয় যে না এই পোর্শনে আমাদের ধরেন 10টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেনের অ্যান্সার আপনি ইজিলি সার্ভার থেকে নামাইতে পারতেছেন, বা সফট এক্সেল থেকে নিতে পারতেছেন, বা কোনো একটা সোর্স থেকে নিতে পারতেছেন, বাকি কোশ্চেনগুলো এটা ডিপেন্ড করা লাগতেছে থার্ড পার্টির কোনো সফটওয়্যারের উপর, কোনো প্রাইমারি বা সেকেন্ডারি ডেটার উপর, হইতে পারে গভর্নমেন্টের কোনো পোর্টাল, হইতে পারে পত্রিকার কোনো একটা নিউজ বা কোনো একটা বুলেটিং এর উপর। সো ওই জিনিসগুলোকে আমরা তখন কি করব, কনসিডারেশন নেবো যে এইটা আমরা ম্যানুয়ালি করব, এটা আমরা অটোমেট করব। সো যে যতটুকু পোর্শন অটোমেটিক করা যায় ওইটা অটোমেট করব, আর যেটা ম্যানুয়ালি টানতে হয় ওইটার জন্য আমরা কি করব, একটা পলিসি ডেভেলপমেন্ট করব, যে আমি করি আর যেই করুক, যেই এই কাজটা করবে সে যেন এই 10টা গাইডলাইন ফলো করে কাজটা করে। এই গাইডলাইনটা আমরা তখন রেডি করে দিব। করে দেওয়ার পর তখন কি হলো, ফাইনালি এন্ড অফ দ্য ডে আমার ডেটার এগ্রিগেশনটা অটোমেশন হইলো। অটোমেশন হওয়ার পর দেন কি করব, ক্লিনিং ফেজে আসব। তাহলে এখন ক্লিনিং ফেজে যখন আমরা কাজটা শুরু করব তখন আমরা দেখব এগ্রিগেশনের সময় যেই মানে ক্লিনিং এর সময় যেই ফেজে ক্লিন করছি, যেসব প্যারামিটার ছিল, যেসব ভ্যারিয়েবলগুলো ছিল, ওই সকল ভ্যারিয়েবল, ওই সকল প্যারামিটার আমরা তখন কি করব, এগ্রিগেশনের সময় অটোমেট করার চেষ্টা করব। ক্লিনিং ফেজে ওইভাবে করে ডেটাগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করব। এটা হইতে পারে পাওয়ার কোয়ারি দিয়ে করব, এটা হইতে পারে স্ক্রিপ্ট দিয়ে করব, এটা হইতে পারে এসকিউএল, আমরা যখন জয়েনগুলো করব তখন ওই জয়েনিং কোয়ারির মধ্যে থাকবে, অথবা এটা ফাইনালি আমরা যখন এটা পাইথন দিয়ে বা আমরা যখন কোনো পাইপলাইন ডেভেলপ করব এয়ারফ্লো বা যে কোনো কিছুতে, তখন আমরা ওইভাবে করে অটোমেট করার চেষ্টা করব। যতটুকু সম্ভব হয় করবো, না হলে আমার কত পরবর্তীতে এটাকে কোডিং করতে হবে, যেভাবেই হোক। তো করলাম, করার পর দিন তখন কি আসবে, অ্যানালিটিক্যাল মেথোডোলজি। ওইটা কিসে করব, ওইটা হয়তো আমরা করতে পারি কোনো সফটওয়্যারে, আমাদের নিজস্ব বিআই প্ল্যাটফর্মে, অথবা পাওয়ার বিআই, লুকার, ট্যাবলো, এগুলোতে আমরা করতে পারি। তো এগুলো করা হয়ে যাওয়ার মধ্যে আমাদের প্রতিটা ফেজ আমাদের ঠিক মতো হচ্ছে কিনা, কাজ করতেছে কিনা, এগুলো ইভ্যালুয়েট করব। দেন ওই রিপোর্টটাকে আমরা ওই বোর্ডের কাছে, বোর্ডকে কি করব, প্রথমে এজুকেট করব। কিভাবে, যারা স্টেক হোল্ডার,
তাদেরকে আমরা কি করব যে তাদেরকে আমরা সেশন নিয়ে এজুকেট করব যে দেখেন আপনাকে আমি যেই একটা মাইক্রোসফট ওয়ার্ডে বা পাওয়ার পয়েন্টে যে রিপোর্টটা আমি দেখাইলাম ওই রিপোর্টটার এখন ডিজিটাল ভার্সন অটোমেশন আমরা করছি ইউজিং পাওয়ার বিআই বা লুকার বা ট্যাবলুতে। সো এই যে কোশ্চেন নাম্বার 1 এইটার অ্যান্সার আপনি এইখানে ক্লিক করলে এই যে এটার অ্যান্সার পাচ্ছেন। এবার যে কোশ্চেন নাম্বার 2 এইটার অ্যান্সার পাবেন ঠিক এইখানে ক্লিক করলে। কোশ্চেন নাম্বার 3 এখানে। স্যার আপনি কাইন্ডলি একটু রিপিট করবেন, আপনি একটু বের করেন তো আমি একটু দেখি। তো এই যে তাকে এজুকেট করা, কারণ আপনার যে ইউজার থাকবে তারা ডেফিনেটলি জানবে না, আর আমাকে হায়ারই করবে এই কাজগুলো করার জন্য। সো আমাদের এই প্রসেস শেষ হওয়ার পর আমার ইউজারকে ট্রেন করতে হবে। সো এটা হইতে পারে বোর্ড অফ ডিরেক্টর, এটা হতে পারে আপনার কলিগ, এটা এনিওয়ান, আপনার ক্লায়েন্ট এনিওয়ান হইতে পারে, তাদেরকে ট্রেন আপ করা। বা আপনার যেটা করতে হবে, যদি এই সুযোগ না থাকে বা যদি এমন হয় যে ভাস্ট মেজরিটিতে কাজটা করবে, তখন আপনাকে যেটা করতে হবে একটা স্ক্রিন রেকর্ড করে একটা সুন্দর করে একটা টিউটোরিয়াল বানাইতে হবে এই প্রসেসের জন্য, যে আমরা এই রিপোর্ট এখন থেকে পাওয়ার বিতে যদি দেখতে চাই বা লুকারে দেখতে চাইলে আমরা সাধারণত 10টা কোশ্চেনের অ্যান্সার এই রিপোর্ট থেকে পাবো। নাম্বার 1 এইটা দেখার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এইভাবে করে আপনি একটা ভিডিও বানাইলেন, দেন ওই একটা টিউটোরিয়াল করলেন, দেন ওই টিউটোরিয়ালটা আপনি আপনার কনসার্নকে দিয়ে দিলেন। সো দ্যাট কি হচ্ছে, আপনার ওই প্রসেসটা প্রপারলি হচ্ছে। এবং পরবর্তী যদি কোনো বাগ ইরোর এগুলো আসে, সফটওয়্যার মানে সিস্টেম মানে টুকটাক বাগ আসবে, ইরোর আসবে, এটা সব জায়গায় কমন বেশি, তো তখন ওগুলোকে ইরোর সলভ করতে হবে। এবং পরবর্তীতে একটা সময় যাওয়ার পর আপনার ইউজার যখন এজুকেট হয়ে যাবে, তখন দেখবেন যে ইউজারের আরও রিকোয়ারমেন্ট বাড়বে, তখন আস্তে আস্তে রিকোয়ারমেন্ট আসবে, তখন আবার রিকোয়ারমেন্ট অনুযায়ী আবার দেখা যাচ্ছে এগ্রিগেশন চেঞ্জ করা, আবার ক্লিনিং ফেজ চেঞ্জ করা, আবার অ্যানালিটিক্যাল প্রসেস চেঞ্জ করা, আবার ওটাকে তখন বিআইতে ঢুকিয়ে দেওয়া। তো মূলত এই বিষয়টা নিয়ে আসলে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে, কারো কিছু জানার আছে, যারা স্পেশালি গত ক্লাসটা মিস করেছিলেন? এনিওয়ান, এনি ফিডব্যাক? ভাই এই স্লাইডটা কি দিয়ে দেওয়া হবে? হ্যাঁ, স্লাইডটা আমি ক্লাসরুমে আপলোড করে দিব। হ্যাঁ, ডকুমেন্ট আকারে। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি ভাইয়া বলেন। স্যার গত ক্লাস থেকে এক্সেলের উপরে ছিল। আমরা ভাই এখনো এক্সেল পাও মানে কোনো সফটওয়্যারে আসিনি এখনো ভাইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা এখন হচ্ছে ফান্ডামেন্টাল থিওরিতে আছি ভাইয়া। বিজনেস অ্যানালিটিক্সের যে বেসিক কনসেপ্ট, থিওরি, এসেনশিয়াল এলিমেন্ট, এগুলোতে আছি সব। আমরা হার্ড স্কিলে ধরেন সফটওয়্যার রিলেটেড স্কিলসের আর কয়েকটা দিন পরে যাব। তো ওকে, তাহলে আমরা আজকে নেক্সট ক্লাসটা আমরা শুরু করি। তার মধ্যে নেক্সট ক্লাসটা শুরু করার ক্ষেত্রে আমরা একটা যেগুলো আমরা আলোচনা করেছিলাম, তো এই একটা প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস অ্যানালিটিক্স। এটার একটা সার্ভে হয়েছিল, কেস স্টাডি। ইউএসএ 2021 সালে একটা সার্ভে করা হয়, সেই সার্ভের একটা রেজাল্ট এইরকম আসে যে ইউএসএ যতগুলো জায়ান্ট অর্গানাইজেশন বা স্মল লার্জ মানে এসএমই যে কোনো যতগুলো অর্গানাইজেশন আছে, তাদের দৈনন্দিন অপারেশনাল ডেটা হ্যান্ডেলিং করার ক্ষেত্রে তারা 90% টাইমে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ইউজ করে থাকে। আবারও বলছি, সাধারণত এই বিজনেস অ্যানালিটিক্স সাধারণত তিন ভাবে বা 3 ধরনের অ্যানালাইসিসের প্রসেস দিয়ে কাজটা হয়। তার মধ্যে একটা হচ্ছে আপনার এখানে একটু দেখায় আপনাদেরকে। ওকে, তো এখানে 3টা প্রসেস, একটা হচ্ছে ডিসক্রিপটিভ, একটা হচ্ছে প্রিডিক্টিভ, একটা হচ্ছে পার্সপেক্টিভ। মানে ডিসক্রিপটিভ বলতে আমরা বুঝাই যে যেই অ্যানালাইসিস দ্বারা আপনি আপনার প্রতিষ্ঠান বা আপনি আপনার কাজের ক্ষেত্রে বা যে প্ল্যাটফর্মে কাজ করতেছেন বা যে ডেটা সেট নিয়ে কাজ করবেন, ওই ডেটা সেটের শুধুমাত্র হিস্ট্রিক্যাল ডেটা নিয়ে কাজ করবেন, এবং ওই হিস্ট্রিক্যাল ডেটা কাজ করার মধ্য দিয়ে আপনি ওই ডেটা সেটের ট্রেন্ড, প্যাটার্ন এবং রিলেশনশিপগুলোকে বের করে আপনার ইনসাইট বা আপনার অবজেক্টিভ ফুলফিল করার চেষ্টা করতে পারবেন। ওইটা হচ্ছে ডিসক্রিপটিভ অ্যানালাইসিস। আমি যদি আরেকটু সহজে বলার চেষ্টা করি, কোম্পানিতে কি হয়ে গেছে এই পর্যন্ত, ধরেন আজকে হচ্ছে 17 তারিখ, এখন আমার ম্যানেজমেন্ট আমাকে ফোন দিয়ে বলল গত মাসের
ফাইনান্সিয়াল বা গত মাসের মানে আমাদের কাস্টমার এই গত বছরের বা গত সপ্তাহের কাস্টমার ইন্ডেক্সের রিপোর্টিংটা কি, বা সেলসের রিপোর্টটা কি, বা আমাদের কালেকশন রিপোর্টটা কি, এইটা একটু আমাকে করে দেন তো। এই ধরনের একটা কোশ্চেন করা হলো। তো এখন আমি সভাপতি কি করব, কাট অফ ডেট ধরবো। আজকে তো যেহেতু 17 তারিখ, আমি গতকাল পর্যন্ত ধরবো, বা আজকে যদি এমন হয় যে আমার যদি আজকে পর্যন্ত চাই, তাহলে আমি এখন ধরেন এক্সাম্পল যদি এমন হয় যে সকাল 10টা বাজে বা বিকেল 3টা, আমি 2টা পর্যন্ত যত ডেটা আসছে ওই ডেটা নিলাম, নিয়ে একটা সামার রিপোর্ট করে দিলাম, করে দিয়ে বললাম যে আজকে পর্যন্ত গত মাসের মানে গত 1 তারিখ থেকে এই পর্যন্ত আজকে আমাদের সারা মাসের কালেকশন, এই পর্যন্ত কালেকশন আসছে এত টাকার, এত টাকা আসার কথা ছিল, এত টাকা আসছে। এই পর্যন্ত আমাদের কাস্টমার ধরেন একদম কমপ্লেন আসছে এতগুলো, আমাদের টোটাল এতজন এমপ্লয়ি আসছে, আসে নাই। এই যে আমরা যে দৈনন্দিন বিজনেসের বিভিন্ন ঘটনা, বিজনেসের বিভিন্ন যে রিপোর্ট কাজগুলাকে আমরা রিপোর্ট আকারে তুলে ধরতেছি, এটাকে আমরা বলতেছি অপারেশনাল ডেটা। মানে বিজনেস পরিচালনা করার জন্য যেই সকল তথ্যর প্রয়োজন পড়ে, ওই সকল তথ্যগুলোকে আমরা সাধারণত অপারেশনাল ডেটা হিসেবে বিবেচিত বা আখ্যায়িত বা অ্যাড্রেস করে থাকি। এখন সাধারণত অপারেশনাল ডেটা মানেই ম্যাক্সিমাম টাইমে বা মানেই হচ্ছে হিস্ট্রিক্যাল ডেটা, মানে অতীতের ডেটা। কারণ প্রতি মুহূর্তে যখন চেঞ্জ হচ্ছে, আপনার গতকালও অতীত, বাট রিসেন্ট পাস্ট। তো আমরা এই ধরনের ডেটাগুলো নিয়েই কাজ করি। তো যেই কোম্পানিগুলো এই ধরনের ডেটাগুলো নিয়ে কাজ করে এবং ওই কাজ করার মধ্য দিয়ে তখন বের করার চেষ্টা করে, দেখেন তো আমার কোন সেলস পারসনটা ভালো, কোন সেলস পারসনটা মানে এখনো মানে আপ টু দ্য মার্কে আসতে পারেনি, তাদের আরো ট্রেনিং এর প্রয়োজন, বা কোন কোন এমপ্লয়িটা আর একটু মোটিভেশনের প্রয়োজন, সে কেন ডিমোটিভেটেড, বা আমার কোন কাস্টমারটা আমার প্রতি নেগেটিভ, আমার আমার মানে আমার আমাকে রেটিং কেন খারাপ দিচ্ছে, আমার আর কি কি মানে মানে তার কি কি গ্যাপ মানে ইস্যু ফেস করছে এই পর্যন্ত, যার জন্য সে আমার প্রতি ডিসস্যাটিসফাইড। হ্যাঁ, তো বা কোন প্রোডাক্টটা আমার ভালো সেল হয়েছে, এই প্রোডাক্টটা কেন মানে মানে এই প্রোডাক্টটা সেল কেন কম। তো এই যে কথাগুলো সব কিন্তু আপনি হিস্ট্রিক্যাল নিয়ে কাজ করতেছি। তো এই যে প্রসেসটাকে আমরা মূলত বলি যে ডিসক্রিপটিভ অ্যানালাইসিস। আচ্ছা, প্রিডিক্টিভ অ্যানালাইসিসের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি এই যে হিস্ট্রিক্যাল ডেটাগুলোকে আপনি কি করতেছেন, যে অ্যানালাইসিস করে দেন আপনি চিন্তা করতেছেন আগামী দিনে আমার এই 10টা প্রোডাক্ট কেমন সেল হইতে পারে। গত 6 বছর তো আমরা দেখলাম সেলসের রেকর্ড, তো আগামী দিনে এটা কেমন সেল হইতে পারে, আমার আগামী মাসে আমার কত টাকা রেভিনিউ আসতে পারে, আগামী মাসে আমার কতজন এমপ্লয়ি আমার কোম্পানিতে রিজাইন দিয়ে চলে যেতে পারে, আগামী মাসে আমার কতজন কাস্টমার আনসাবস্ক্রাইব দিয়ে করতে পারে, কি কি ধরনের ঘটনা ইন ফিউচার ঘটতে পারে বেসড অন হিস্ট্রিক্যাল ডেটা। এই ধরনের যে একটা কাজ, এই কাজগুলোকে আমরা বলতেছি প্রিডিক্টিভ অ্যানালাইসিস। আর পার্সপেক্টিভ অ্যানালাইসিস বলতে আমরা বুঝি একটা, এখানে মূলত হচ্ছে সাধারণত এটা আরেকটু হাই থটের অ্যানালাইসিস। যেমন ধরেন আপনি কি করলেন, আপনি একটা ডিসক্রিপটিভ অ্যানালাইসিস করলেন, করে একটা একটা ট্রেন্ড বের করলেন, ওই ট্রেন্ডটার ফিউচার জানতে চাচ্ছেন প্রিডিক্ট করে ধারণা করে, দেন ওই প্রিডিক্টিভ অ্যানালাইসিসটা আপনি করার পর আপনি কি কি প্রবলেম ফেস করতে পারেন, বা ভবিষ্যতে কি কি ধরনের চেঞ্জেস আপনি যদি করতে পারেন, করতে হবে বা করা উচিত, যেটা আজকে ইফেক্ট করবে, বা আজকের কাজটা এমনভাবে করতে হবে যাতে করে ভবিষ্যতে ওই জিনিসটা অ্যাচিভ করা যায়। মানে একটা হচ্ছে ভবিষ্যতে কি হইতে পারে, আর একটা হচ্ছে কি কি ধরনের সিচুয়েশন আপনি ফেস করতে পারেন, বা ওই সিচুয়েশন কি ধরনের হ্যান্ডেল করবেন। এই ধরনের ফ্যাক্টরগুলো সাধারণত অ্যানালাইজ করা হয় এই যে মানে মূলত একটা সিমুলেশন ক্রিয়েট করে। তো এই ধরনের জিনিসপত্রগুলাকেই মূলত আমরা পার্সপেক্টিভ বলে থাকি। তো ম্যাক্সিমাম টাইমে ইউএস এর মতো কোম্পানি, মানে ইউএস এর মতো বর্তমানে আপডেটেড ধরেন মানে টেক ফ্রেন্ডলি এনভায়রনমেন্টাল কালচারগুলোতে বিজনেস অর্গানাইজেশনগুলো 90% টাইমে তারা হচ্ছে ডিসক্রিপটিভ অ্যানালাইসিস করে থাকে তাদের অপারেশনাল বা বিজনেসকে পরিচালনা করার জন্য। আর প্রিডিক্টিভ অ্যানালাইসিস করে থাকে 10% বা 5 to 7%, আর 2 to 3% টাইমে প্রিডিক্টিভ অ্যানালাইসিস করে থাকে। তো এখন চিন্তা করে দেখেন, উন্নত বিশ্বের এক্সাম্পলের মধ্যে যদি এরকম হয়, তাহলে আমাদের দেশে কত পার্সেন্ট ডিসক্রিপটিভ করবে আর কত পার্সেন্ট প্রিডিক্টিভ করবে? আমার তো মনে হয় যে 99%ই হচ্ছে ডিসক্রিপটিভ অ্যানালাইসিসের মধ্যে আমরা কাজ করি।
প্রিডিক্টিভ খুবই কম করি। করা হয়, ডেফিনেটলি করা হয় না তা না, বাট ওইটা একটা ধরেন একটা নামকাওয়াস্তে বা প্রিডিক্টিভের উপর ভিত্তি করে যে কোনো একটা একটা প্রপার প্রপার মডেল একটা ফিউচার আউটকাম নেওয়ার জন্য কোনো একটা অ্যাকশন নেওয়া, এগুলো খুবই কম কোম্পানি করে থাকে। এতটুকু ক্লিয়ার? এই স্লাইডটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে আমার এই কথার মধ্যে? পার্সপেক্টিভটা একটু আবার বললে ভালো। পার্সপেক্টিভের ব্যাপারটা হচ্ছে, আচ্ছা পার্সপেক্টিভ ব্যাপারটা হচ্ছে যে আপনি জিনিসটা বলি যে ফিউচারে কি হইতে পারে একটা ধারণা নেওয়া, এটা হচ্ছে আপনার, বা আপনার মেশিন লার্নিং মানে দেখা যাচ্ছে আপনি প্রিডিক্টিভটা একটু বোঝেন যে আপনি হিস্ট্রিক্যাল ডাটার উপর ভিত্তি করে আপনি একটা সলিউশন ডেভেলপ করলেন, এখানে একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম আপনি ডেভেলপ করলেন, বা এখানে আপনি হচ্ছে ধরেন বিভিন্ন টাইম সিরিজ রিগ্রেশন মডেল, মানে এগুলো দিয়েই তো মেশিন লার্নিং করা হয়। তো ধরেন এই জিনিসগুলো দিয়ে আপনি একটা একটা আউটকাম বের করার চেষ্টা করতেছেন যে যদি আমার অনুযায়ী গত বছরের সেলস অনুযায়ী আমি আগামী 6 মাসে এই পরিমাণ সেল করতে মানে সেল হওয়ার একটা সম্ভাবনা আছে, এটা হচ্ছে প্রিডিক্টিভ। এখন আমি বলতেছি যে নাই আমার দরকার আমার দরকার 500 সেল, ওই 200 সেলে হবে না, এখন তাহলে কি করতে হবে বলেন? মানে একটা হচ্ছে আপনি এই পর্যন্ত কত কি পরিমাণ সেল করছেন, স্যার এই পর্যন্ত আমি 100 ইউনিট সেল করছি, তাহলে একটা যেভাবে কন্ডিশন বা সিচুয়েশন সেট করা যাবে। রাইট, যে আপনার 100 ইউনিট সেল করছেন, ভালো কথা, তো যেভাবে আপনি কাজ করতেছেন এইভাবে কাজ করলে আগামী 6 মাসে কত ইউনিট সেল করতে পারবেন কি মনে হয় আপনার? তো আমি তখন কি করলাম, এখানে একটু রিগ্রেশন টাইম সিরিজ বিভিন্ন মেশিন লার্নিং মডেল ইউজ করে আমি এখানে একটু ইনফারেন্স করে আমি বলতেছি স্যার যেভাবে কাজ করতেছি আমার টিম যেভাবে কাজ করতেছে আশা করা যায় আগামী 6 মাসে আমার আরো ধরেন 50টা ইউনিট সেল হবে। তখন বলতেছে আমাদের 50 ইউনিট সেল হইলে এত টাকার প্রফিট আসবে, আমাদের কোম্পানির বর্তমান সিচুয়েশনে আমাদের এত টাকা দরকার, ফাইন্যান্সের বাজেট অনুযায়ী এত টাকা দরকার, নাহলে কোম্পানি চালাইতে পারবো না। আর এত টাকার আমাদের আর্ন করতে হবে, মানে প্রয়োজন মিটাইতে হলে আমার কমপক্ষে 300 ইউনিট সেল করতে হবে, এই 150 ইউনিট দিয়ে হবে না। এখন আপনারা চিন্তা করেন যে 300 ইউনিট সেল করার জন্য আমরা আজকে থেকে কি কি কাজ করতে পারি, কি কি ধরনের পদক্ষেপ নেওয়া লাগতে পারে, নিতে হবে, আরো কি কি বাজেট লাগবে, আরো কি কি সাপোর্ট লাগবে, বা আমাদেরকে এটা একটু জানান। তখন এই কাজটা হয়ে যাবে কি পার্সপেক্টিভ। আশা করি আপনার অ্যান্সার পাইছেন। জি। ওকে, তো এইটা একটা বিজনেস কার্ভ, এটা একটু খুব গুরুত্বপূর্ণ, এটা বোঝা উচিত সবার, মানে মানে আমাদের একটু জানা উচিত এই বিজনেস কার্ভটা। একটু হোল্ড করবেন। আপনারা এটা একটু 30 সেকেন্ড একটু দেখেন। সাকিব ভাই কি জয়েন করছেন নাকি? ওকে, তো যেখানে ছিলাম, এই কার্ভটা কি আপনারা সবাই পড়ছেন তো, রাইট?
এখন এই কার্ভের একটু এক্সপ্লেনেশনটা আমাদের বোঝা দরকার, জানা দরকার। সাকিব ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই খুব ভালো আছেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে তো আমাদের মনে হয় সেকেন্ড ক্লাসটা হচ্ছে, আমাদের ব্যাচের সেকেন্ড ক্লাস, এবং এটাই হচ্ছে আমাদের ফ্রি ক্লাস হিসেবে লাস্ট ক্লাস। তো গত সপ্তাহ থেকে আপনারা তো কয়েকটা ডেমো ক্লাস করেছেন, তারপর ওরিয়েন্টেশন সেশন করেছেন। আজকে নিয়ে সেকেন্ড ক্লাস হচ্ছে। তো মোটামুটি অনেকেই দেখতে পাচ্ছি এখানে যারা আছেন তারা আমাদের এখানে এনরোল করেছেন। তো যারা এখনো এনরোল করেন নাই বা ফর্ম ফিল আপ করেছেন বা হয়তো এখনো করেন নাই, তারা দ্রুত ফর্ম ফিল আপ করে ফেলেন। আগামীকাল হচ্ছে আমাদের মানে চূড়ান্ত লাস্ট ডেট বলতে পারেন। আমাদের অলরেডি আমরা ডেডলাইন ছিল 12 তারিখ, সেটাতে আমরা 1-2 দিন করে বলতে গেলে পিছিয়ে পিছিয়ে আগামীকাল পর্যন্ত নিয়েছি। আগামীকালের পরে আমরা আর কোনো এনরোলমেন্ট আমরা নিব না। এবং যদি কেউ আসতে চায়ও সেক্ষেত্রে তার ওই কোর্স ফি আর তখন ঈদের যে অফার সেটা আর থাকবে না, তখন কোর্স ফি হবে 8,800 টাকা। আর আমাদের এই ব্যাচটা আবার শুরু হবে অ্যাপ্রক্সিমেটলি জুন মাসের শেষের দিকে বা জুলাই শুরুর দিকে, মানে প্রায় 1.5 থেকে 2 মাস পর আর কি। আহ, আর এখানে আজকের ভিডিওটাও আমরা এটা পাবলিক রাখবো। ভিডিওটা যখন আমরা পাবো আমরা এটা পাবলিকলি রাখবো। পরের ভিডিওগুলো সব প্রাইভেট থাকবে, শুধুমাত্র আমাদের এখানকার পেইড স্টুডেন্ট যারা আছে তারা শুধুমাত্র এই ভিডিওগুলো তারা অ্যাক্সেস করতে পারবে। সো আমি আর কি আপনাদেরকে এর আগেও যে একটা লিঙ্ক দিয়েছিলাম ফর্ম ফিল আপের, আমি আপনাদেরকে এখন আবার এখানে মেসেজ বক্সে দিয়ে রাখছি। ফর্মটা ফিল আপ করে রাখেন। আমাদের টিম থেকে আম, আনিকা অথবা এহসান অথবা শৈলী অথবা আমি যখন সুবিধা হয় আর কি আপনাদেরকে আমরা কল দিব। আর পেমেন্টের প্রসিডিউরটা আমাদের গ্রুপে জানানো আছে। ইন কেস যদি আপনারা না জেনে থাকেন একটু জিজ্ঞাসা করে নেবেন, অথবা আমাদের পেজে জিজ্ঞাসা করলে আমরা এটা বলে দিব। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে এখানে যারা যারা আছেন এর মধ্যে অলরেডি এনরোল করেছেন, মানে গুগল ক্লাসরুমের লিঙ্কও পেয়েছেন, পেইড লিঙ্ক পেয়েছেন, এরকম কারা কারা আছেন একটু হাত তুলবেন কাইন্ডলি। নাইমুর, বাসেদ, প্লাবন, ফারিয়া, ফারহানা আফরোজ, আবু সাইদ এবং মুন। So, আমরা এখানের মধ্যে 7 জন দেখতে পাচ্ছি। ওকে, তো এর বাইরে দু একজন হয়তো আছেন, যেমন কাশফিয়া মোস্তফা, শরীফুল, মাইদুল, বা যদি নিচের দিকে দেখি সানাউল মাওলা, জাহিদ হোসেন। সো আপনারা যারা আছেন তারা হয়তো এনরোল করেননি, হয়তো ইচ্ছা আছে এনরোল করার, হয়তো এখন না পরে করবেন। যেটাই করুন না কেন আপনারা কাইন্ডলি আগামীকালের মধ্যে আমাদেরকে এই এনরোলমেন্ট আপনাদের কমপ্লিট করতে হবে, না হলে পরের ব্যাচ জুলাইয়ের দিকে তখন আপনারা আবার করতে পারবেন। তো এটাই আর কি বলার জন্য আসলে আমি জয়েন করলাম। তো নাজিম হয়তো আপনাদেরকে একটা গাইডলাইন দিয়েছে যে এক্সেলে কি পার্ট থাকবে, কি কি জিনিস আপনারা শিখবেন, ডেটা ক্লিনিং থেকে শুরু করে বিভিন্ন টুলস যেগুলো থাকবে, অ্যানালাইসিস গুলো প্রজেক্ট বেসিসে কিভাবে শিখবেন, গুগল অ্যাপ স্ক্রিপ্ট, লুকার, গুগল স্টুডিও, গুগলের যে সকল প্রোডাক্ট গুলো আছে বা এর সাথে অন্যান্য যে সকল টুলস গুলো আছে সেগুলো শিখবেন। পাওয়ার বিআই এগুলোর কয়টা কয়টা ক্লাস হবে এটা একটা গাইডলাইন, টোটাল একটা আইডিয়া হয়তো নাজিম আপনাদেরকে দিয়েছেন। তো নাজিমের সাথে আপনারা মোটামুটি 2 মাসের মতো একটা জার্নি আপনাদের সাথে থাকবে। তারপরে আমাদের বাকি মেন্টরদের সাথে আপনাদের বাকি টপিক গুলো শুরু হবে। তো এইভাবে একটা একটা করে আমাদের টপিক গুলো কমপ্লিট হবে এবং পুরো 5 মাসের জার্নিতে আমাদের যে পুরো সিলেবাস, যে পুরো কারিকুলামটা আছে সেটা আমরা কমপ্লিট করব। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি আপনাকে আনসার দেওয়ার চেষ্টা করব এখন, অথবা না হয় পরে কোশ্চেন করতে চাইলেও পরে করতে আপনি পারবেন। সাকিব ভাই পরে কারো কোশ্চেন থেকে নিয়েন, তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করি, কি বলেন? আমি আবার লিভ নিব। আমি হচ্ছে আমার আরেকটা মিটিং আছে, তো এই জন্য আর কি জাস্ট আমি কোশ্চেন করার জন্য বা কথা বলার জন্য আসছিলাম। এনিওয়েজ, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সাকিব ভাই। তো আহ, আপনাদেরকে যেখানে ছিলাম আমরা, এই যে কার্ভটা, এই কার্ভটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের আমরা যে এখন ডেটা সায়েন্স বলে থাকি, ডেটা নিয়ে কাজকর্ম বলে থাকি, তো এটার আসলে জার্নিটা বা লেভেলটা বা শুরু হয় কিভাবে,
এটা একটু আমরা একটু বোঝার চেষ্টা করি, বিকজ আপনারা যেহেতু বিজনেস অ্যানালিটিক্স কোর্সে আসছেন, আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। তো এই কনসেপচুয়াল থিঙ্কিংটার মধ্যে প্রথম যে পার্টটা আসে, এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এই দুটো অ্যাক্সিসের মধ্যে আমরা যদি এটাকে জিরো গ্রাউন্ড ধরি, এইটার নিচের এইটা যত মানে জিরো গ্রাউন্ডের দিকে যত জিরোর দিকে আসতেছে, এটার বিজনেস ভ্যালু প্লাস কমপ্লেক্সিটি দুইটাই হচ্ছে লো। বিজনেস ভ্যালু লো বলতে মানে ইম্পর্টেন্সের দিক দিয়ে যদি চিন্তা করেন যে বিজনেসের ইম্প্যাক্ট সবকিছু সব দিক দিয়ে একটু লো, প্লাস কমপ্লেক্সিটি মানে এটা এই কাজটা করা, এই প্রসেসগুলো ডেভেলপ করা, এটাও একটু লো। তো প্রথম যে ফেজটা থাকে সেই ফেজটা হচ্ছে আপনার রিপোর্টিং। তো এই রিপোর্টিংটা আপনার এখানে লো আসতেছে, বাট ইন দ্য আদার সেন্স এই রিপোর্টিংটা হচ্ছে আমাদের মানব দেহের মধ্যে যেমন শিরা উপশিরার যে প্রসেসটা, যে ব্লাড ফ্লো যাচ্ছে, এই রিপোর্টিং ফেজটা হচ্ছে একটা অর্গানাইজেশনের ব্লাড ফ্লো এর মতো। এমআইএস হচ্ছে একটা অর্গানাইজেশনের ব্লাড ফ্লো, এই যে এটা হচ্ছে একটা এসেনশিয়াল। এটা ছাড়া আপনার পুরো অর্গানাইজেশন অচল, রিপোর্টিং ফ্লো ছাড়া। যেই কোম্পানির প্রপার রিপোর্টিং হয় না সেই কোম্পানির প্রপার বাজেট হয় না, যেই কোম্পানির প্রপার রিপোর্টিং হয় না, বাজেট হয় না, সেই কোম্পানির টোটাল ফোরকাস্টিংটা হয় না। আর যে কোম্পানির প্রপার ফোরকাস্টিং হয় না, ডেটা ইফেক্টিভ ডেটা মানে ডেটা থেকে ডিসিশন নেওয়ার প্রসেসটা তখন হয় না। আর যে ধরনের কোম্পানি এই ডেটার উপর ভিত্তি করে ডিসিশন নিতে পারে না, তারা কি করে, তারা হচ্ছে ওই যে লং রানে যে প্রফিট মার্জিন এবং সাস্টেনেবিলিটিতে ভুগে, তারা একটা জায়গায় স্টাক হয়ে যায় বা একটা লেভেল পর্যন্ত যাওয়ার পরে আর গ্রো করতে পারে না। সাস্টেন করে কিভাবে? সাস্টেন করে ওই যে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে, তাদের অভিজ্ঞতা দিয়ে, তাদের মানে সহজ বাংলা যদি বলি, তারা হচ্ছে মাথা ঠেলে ব্যবসা করে, অর্গানাইজেশন চালায়। বিজনেস অটোমেশন হয় না, বিজনেসের ফ্লোটা কি হয় মানে ম্যানুয়ালি চলে। ওই ওনার যতদিন পর্যন্ত ওই কোম্পানিতে বা ওই পার্টিকুলার ব্যক্তি যতদিন পর্যন্ত ওই অর্গানাইজেশনে বা ফার্মে থাকবে ততদিন পর্যন্ত প্রপারলি কাজ করে, সে নাই, সে ধরেন নাই, বিজনেসও বন্ধ। ব্যাপারটা হয় এরকম। তো এটার শুরুর যে দিকটা, শুরুর যে ধাপটা, সেটা হচ্ছে প্রপার রিপোর্টিং, যেটাকে আমরা বলতেছি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেটা হচ্ছে এমআইএস। এটা হচ্ছে একেবারে শুরুর দিককার এবং খুবই এসেনশিয়াল, বাট এইটার কমপ্লেক্সিটিটা লো, মানে এটা করতে বেশি কঠিন, আহামরি হাতি ঘোড়া মানে যুদ্ধ করতে হয় না। এটার ভ্যালুর ক্ষেত্রে যদি ভ্যালু বলতে ফাইন্যান্সিয়াল ভ্যালুর কথা চিন্তা করেন, এত হাই না, মানে এত ইম্প্যাক্টফুল না হলেও এটা এসেনশিয়াল, লো বাট এসেনশিয়াল, এটা লাগেই, মানে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটাকে আপনি স্কিপ করতে পারবেন না। সো এই রিপোর্টিং এর মধ্যে কি কি থাকে, ধরেন আজকের সারা দিনে কি পরিমাণ সেল হইলো, আজকে কতগুলো কাস্টমার আসলো, আজকে কতগুলো স্টুডেন্ট আসলো, ইউনিভার্সিটিতে কোন কোন টিচারদের অ্যাটেন্ডেন্স কেমন, স্টুডেন্টদের রেশিও কেমন, এগুলা টপ লেভেল থেকে একটা যে ওনার বিজনেসের, সে যে জানবে তার বিজনেস আজকে কি হলো, এই যে কি কি ঘটনাগুলো ঘটলো, আজকে কত টাকা খরচ হলো, কি পরিমাণ টাকা আজকে আসলো, আজকে ব্যাংকের কত টাকা পেমেন্ট করার কথা ছিল, আজকে কয়টা শিপমেন্ট গেল, আজকে কয়টা শিপমেন্ট আছে আপনার মানে প্রোডাকশন লাইনে কি পরিমাণ প্রোডাক্ট রয়ে গেছে, স্টোরের মানে স্টকে কি আছে, মানে এই যে জিনিসগুলা মানে সব হচ্ছে মানে প্রশ্নটা হয় কি দিয়ে, মানে হোয়াট দিয়ে প্রশ্নটা হয়, খেয়াল রাখবেন, হোয়াট দিয়ে আছে, কি হয়েছে, ওইটা কি হয়েছে, এটা কি হয়েছে, ওইটা কি হয়েছে, এটা কি হয়েছে। তো ডিপার্টমেন্ট চেঞ্জ, প্রশ্নের ধরন চেঞ্জ, বাট প্রশ্নগুলো শুরু হয় কি দিয়ে, ধরেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কোশ্চেন হয় অ্যাকাউন্টস রিলেটেড, বাট কি হয়েছে আজকে, আজকে আজকে যখন কাস্টমার সার্ভিসের ডিপার্টমেন্টে যাব তখন কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে আবার ডিপার্টমেন্ট চেঞ্জ, তাদের কোশ্চেনও চেঞ্জ, বাট কোশ্চেনের প্যাটার্ন হয় কি দিয়ে, যে আজকে কতগুলো কাস্টমার কল দিচ্ছে, কতগুলো কাস্টমার এইটা হয়েছে, কতগুলো এটা হয়েছে, এই টোটাল কল ড্রপ কত হয়েছে, টোটাল ওভারঅল ব্যাপারটা এরকম। তো এরপরে এই যে কোশ্চেনগুলা ম্যানেজমেন্ট করা শুরু করে, এইখানে যেই লোকটা কাজ করে এই এই কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার জন্য 4-5 লোক থাকে, একটা প্রতিটা কোম্পানিতেই থাকে, ডেডিকেটেড লোক না থাকেও ওই ডিপার্টমেন্টের কোনো একটা কনসার্ন পার্সন থাকে। তো তখন তাদেরকে আমরা কখন তাদেরকে কি করি, আমরা ডিরেক্ট এমআইএস বা এক্সিকিউটিভ হিসেবে কাউন্ট করি, যারা হচ্ছে ওই ডিপার্টমেন্টের জন্য ডেডিকেটেড আপনার রিপোর্টগুলো করে থাকে। এই এমআইএস রিপোর্টটা যদি কোনো কোম্পানিতে এমআইএস স্পেসিফিক এমআইএস টিম না থাকে, তাহলে ওই ডিপার্টমেন্ট হেড
ওই এমআইএস এর রোলটা প্লে করে কার জন্য? তার বসের জন্য, তার ম্যানেজমেন্টের জন্য। ডিপার্টমেন্টের হেডই অ্যান্সারগুলো রেডি করে প্রতিদিন দেয়। বা ওই ডিপার্টমেন্টের জন্য যদি কোনো ব্যাক সাপোর্ট অফিস থাকে, অফিস এক্সিকিউটিভ থাকে, সাপোর্টিং স্টাফ থাকে, সে তাদের অফিসিয়াল ওয়ার্কের পাশাপাশি রিপোর্টিং এর পার্টটাও করে। তখন এই রোলটা একটা ভ্যারিয়েবল রোল, এটা যে কেউ যে কারো কাছে চলে আসতে পারে, এটা ডেজিগনেটেড রোল না। হ্যাঁ, কিছু কিছু কোম্পানিতে শুধু ডেজিগনেটেড এই রোলেই থাকে, তার কাজ হচ্ছে রিপোর্টিং, এমআইএস টিমে কাজ করে। এখন যেই ডিপার্টমেন্ট ছোট, একটা ফার্ম ছোট, একটা নতুন বিজনেস, অল্প কিছু লোক দিয়ে করা, এখন তাদের তো আলাদা করে এমআইএস ডিপার্টমেন্ট করার কিছু নাই। এখন তাদের রিপোর্টটা কি করতে হয়? ওইখানে ওই অ্যাকাউন্টসে যিনি থাকে, একজন লোক বা দুজন লোক, ওই যে কোনো একজনকে এই রিপোর্টটা দিতে হয় ম্যানেজমেন্টকে। সাপ্লাই চেনে আছে দুইজন বা একজন, ওই সাপ্লাই চেনে একজনই এমআইএস এর কাজটা, সে সাপ্লাই চেন প্লাস এমআইএস এর রিপোর্টটাও তার করা লাগে বা করতে হয়। তো এই পোর্শনটায় যারা সাধারণত কাজ করে আমরা তাদেরকে বলি এমআইএস এক্সিকিউটিভ, যারা ডেডিকেটেড ওয়েতে কাজ করে। আর যদি ডেডিকেটেড না থাকে তাহলে যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো রোলেও একটা টিচার, একটা ইউনিভার্সিটি প্রফেসর, টিচার, সেও তার ডিপার্টমেন্টের জন্য, তার স্টুডেন্টদের জন্য এমআইএস রিপোর্টটা তার ওই ভিসির কাছে জমা দিতে হয়, যে আমার স্টুডেন্টদের অ্যাভারেজ এটা, মানে ক্লাস অ্যাটেন্ডেন্স রেশিও এমন, স্টুডেন্টদের পরীক্ষার এটা এমন, এটা এমন। ওই রোলটাও প্লে করতে হয়। সো এই রোলটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট রোল। আচ্ছা, এই রোলটা ধরেন এক্সাম্পল, আপনার গল্পটা এভাবে চিন্তা করেন যে 3-4 জন লোক আছে যারা এমআইএসে কাজ করে। তার কাজ হচ্ছে ওই কোশ্চেন গুলো সেট করা থাকে, ওই যে আমরা শুরুতে একটু আগে আলোচনা করলাম না, ওই যে একটা রিপোর্ট 7 দিনে করলো, 7 দিন ধরে একটা রিপোর্ট করলো, এরপরে বলা হলো যে ঠিক আছে এই রিপোর্টটা এখন থেকে প্রতি মাসের 1 তারিখে জমা দিবেন। তো এই রোলটা এখন ওই প্রসেসটা চলে আসলে এমআইএস এর কাছে, যে তোমার কাজ হচ্ছে তুমি প্রতি মাসের 1 তারিখে এই রিপোর্টটা ডিরেক্টর, চেয়ারম্যান আর ডিপার্টমেন্ট হেড বরাবর প্রতি মাসে মেল করবা। এখন সে কি করতেছে, তারা ডেটাগুলো কালেক্ট করে রিপোর্ট করে দিচ্ছে। এখন এই রিপোর্টটা নিয়ে এখন ধরেন আপনার বারবার এই যে ম্যানুয়ালি কাজটা করতেছে, তো করতে যে এর মধ্যে একজন সে চিন্তা করতেছে ম্যানুয়ালি না করে আমরা এটাকে কাজ করি, একটু ভিজুয়ালাইজ করি, একটু পাওয়ার বিতে ডেভেলপ করি, বা একটু ডেটাগুলোকে আরেকটু মানে ডিসিশন নেওয়ার জন্য আরেকটু অ্যাট্রাকটিভ করার চেষ্টা করি। তো তখন কি করতেছে, ওই যে অবজেক্টিভ বা ওই কোশ্চেন অ্যান্সারগুলোকে সুন্দর করে গুছায়া একটা ড্যাশবোর্ডে কনভার্ট করলো, এবং ওইটা হলো লাইভ ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড, যেখান থেকে রিপোর্টও পাচ্ছে, রিপোর্ট দেখতে পাচ্ছে, প্লাস হচ্ছে বিজনেসের ইনসাইট গুলো দেখতে পাচ্ছে। সো ওই পোর্শনে যখন কোনো ব্যক্তি কাজ করে যায়, ওই লেভেল থেকে এমআইএস থেকে জাম্প করে ওই জায়গায় যায়, তখন আমরা তাদেরকে বলে থাকি যে বিআই অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, যাদের কাজটা হচ্ছে এমআইএস রিপোর্টিং করবে, প্যারালাল এমআইএস রিপোর্টিং এর পাশাপাশি তারা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশনের কাজগুলো করবে, ডেটা থেকে ইনসাইট বের করবে। তাদেরকে আমরা কি বলে থাকি, যে বি অ্যানালিস্ট। আচ্ছা, তারপরের পোর্শনটা যখন চলে যাই, যে একটা ড্যাশবোর্ড বানাইলাম, এখন করার পর এখন ড্যাশবোর্ড থেকে আমরা পরবর্তীতে চলে যাই হচ্ছে কিসে, যে ধরেন হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটলো, প্রশ্নটা করা হচ্ছে যে এই এই যে সেলটা ফল ডাউন করলো, গত সপ্তাহে কেন সেল কম হলো। তো এখন যে রিপোর্ট করতেছে সে বলতেছে স্যার আমি তো জানি না, সার্ভারের যে মানে রেকর্ডে যে তথ্যগুলো পেলাম, সার্ভারে বা সফটওয়্যারে যে ডেটা পেলাম, আমি ওইটা দিয়ে রিপোর্ট করছি, কিন্তু কেন কম হয়েছে সেটা আমি জানি না। তো একজন হচ্ছে কি করতেছে, যে আপনার এই রোলটা প্লে করতেছে, যে ঠিক আছে যে রিপোর্ট তো করলো, প্লাস হচ্ছে কেন এই ঘটনাগুলো ঘটলো এগুলোর আবার সে অ্যানালাইসিস করতেছে একটু, যে এই ঘটনাগুলো কেন ঘটলো, সেলটা কেন কম হইলো, কাস্টমারের মানে কাস্টমারের ধরেন এক্সাম্পল, ধরেন স্যাটিসফ্যাকশন লেভেল কেন বেড়ে গেল, কেন কমে গেল, এটার একটা কেন উত্তর খোঁজার চেষ্টা করলো। আগে ছিল কি, এখন হচ্ছে কেন, মানে এটা হয়েছে ভালো কথা, কি হয়েছে, এটা হয়েছে, কেন হয়েছে, এই কেন উত্তরটা যখন সে লোকটা বের করার চেষ্টা করতেছে, তখন সে যে কাজটা করতেছে একটু বিজনেসের, সে যে বিজনেসের রোলটা প্লে করতেছে, তখন আমরা তাকে বলি ডেটা অ্যানালিস্ট। ডেটা অ্যানালিস্টের রোলটা বলি, তাকে আমরা বলি ডেটা অ্যানালিস্ট, যে সে ডেটা নিয়ে অ্যানালাইসিস করতেছে এবং ওই ডেটার কেন ডেটার যে কিন্তুগুলো, এই জিনিসগুলো সে বের করার চেষ্টা করতেছে, এবং ওইটার একটা প্রপার অ্যান্সার এবং প্রপার একটা লজিক্যাল সমাধান, রিজন সে বের করে ওইটার এগেইনস্টে সে একটা সাজেশন দিচ্ছে, যে গত 7 দিনে এই 10টা ঘটনা ঘটছে, এই 10টা ঘটনার সাথে সম্পর্ক আছে, যার জন্য বিজনেসের আমার সেল খারাপ হয়েছে, সেল ভালো হয়েছে। সো সেল যদি আমরা এই সেল কন্টিনিউ করতে চাই, তাহলে আমাদের এই ঘটনাগুলোকে রেগুলার রাখতে হবে, আদারওয়াইজ এটা হবে। সো সে কি করতেছে, সে রিপোর্টিং করতেছে, প্যারালাল সে ওই রিপোর্টিং যে টিমের জন্য করতেছে, ওই টিমের যে কনসার্ন পারসন,
ওই কনসার্ন পার্সনের সাথে কমিউনিকেট করতেছে, ফিল্ড লেভেলে কমিউনিকেট করতেছে, তার রোলটা আরেকটু বেড়ে যাচ্ছে। তো সে কাইন্ড অফ ম্যানেজারিয়াল একটা রোল প্লে করতেছে, প্লাস রিপোর্টিং এর কাজটা করতেছে। সে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বা যেই পার্টিকুলার ডিপার্টমেন্টের জন্য সে কাজ করে ওই ডিপার্টমেন্টের সবার সাথে কমিউনিকেট করতেছে এবং তাদেরকে সুপারভাইজ করার চেষ্টা করতেছে, ভাই আপনি এটা কেন করলেন, বা আপনি যেটা করছেন এটা কি, এটা করার কারণে আমার বিজনেসের ইফেক্টটা পড়ছে, সো এইটা করার কারণে আমার এটা হচ্ছে, তাকে বুঝানো। এই এই ডাউন লেভেলে, এই লেভেলে তাদের সাথে কি করতেছে, এই জায়গাটা কি করতেছে, একটা কমিউনিকেশন করতেছে, মানে এমআইএস এর সাথে, ম্যানেজমেন্টের সাথে, এই রোলটা ডেটা অ্যানালিস্ট বা আমরা বলে থাকি। এখন দেখা যাচ্ছে, বা বিজনেস অ্যানালিস্ট ইন এ সেন্স এই রোলটা আমরা প্লে করে থাকি। তো দেখা যাচ্ছে আপনার এখন এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলো ঘটার ক্ষেত্রে আমরা কি কি ধরনের স্টেপস নিতে পারি, কি কি ধরনের আমরা মানে ধরেন এই যে ডেটা অ্যানালিস্ট কি করলো, রিজনগুলো বের করে দিল। রিজনগুলো বের করে দেওয়ার পর পরবর্তীতে এখন সে কি করলো, রিজনগুলো বের করে দিল, তার কাজটা হচ্ছে এখানে এখন এই রিজনগুলো নিয়ে অ্যানালাইসিস করে ওই কনসার্ন পার্সনের সাথে কথা বলে, ম্যানেজমেন্টের সাথে কথা বলে এই যে প্রবলেমগুলো বা যে ইস্যুগুলো আসলো এটাকে প্রপারলি একটা গাইডলাইন আকারে দাঁড়া করানো, একটা ডকুমেন্টেশন করা, একটা প্রসেস বানানো, একটা 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 পলিসি ডেভেলপ করা, একটা বা এমন হলো যে এটার জন্য আমাদের একটা নতুন সফটওয়্যার লাগবে, তো এটার জন্য সে ভেন্ডরের সাথে কমিউনিকেট করে, আইটির সাথে কমিউনিকেট করে আইটিকে এঙ্গেজ করে দিল, আবার দেখতেছে ডেটা টিমের সাথে কোলাবোরেশন করতেছে, তারপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশন করতেছে, ডিপার্টমেন্টের সাথে মিটিং গুলো করতেছে, রিপোর্টিং গুলো সে দেখতেছে, এমআইএস টিমকে ফলো আপ করতেছে, এমআইএস টিমের কাজগুলো হচ্ছে প্রপারলি বা সে নিজেও করতেছে, বা সে নিজে রিপোর্টিং করতেছে। আবার টপ লেভেল ম্যানেজমেন্ট, চেয়ারম্যান থেকে শুরু করে, মানে একটা বিজনেস, আমি যেহেতু বিজনেস নিয়ে কথা বলতেছি সো এই জন্য আমরা এই লেয়ারটা বলতেছি। সো একবার বিজনেসের টপ লেভেলের সাথে কমিউনিকেট করে ওই পার্টিকুলার প্রবলেম নিয়ে আলোচনা করতেছে, আবার রুট লেভেলে কথা বলতেছে। তো সে আবার ওই যে ডেটা অ্যানালিস্ট তাকেও কন্ট্রোল করতেছে, বা যারা ভিজুয়ালাইজেশন কাজ করে তাদেরকেও সে গাইড করতেছে, এটা এভাবে না করে এইভাবে করবা। এই রোলটা সাধারণত আমরা বলে থাকি বিজনেস অ্যানালিস্ট। হ্যাঁ, তো যারা হচ্ছে প্রিডিক্টিভ অ্যানালাইসিস বা তখন এই ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজ করে কাজগুলো করা হয় অনেক ক্ষেত্রে, এই রোলটা হচ্ছে বিজনেস অ্যানালিস্ট। এই তিনটা আমরা এখানে আলোচনা করতে যে তিনটা রোল পেয়ে গেলাম। তো এই যে এই তিনটা রোল হচ্ছে মূলত কি হয়, এই রোলটা হচ্ছে মূলত বিজনেস অ্যানালিস্টের সীমাবদ্ধতা। আমরা যেটা আপনার যে কোর্সটা করাবো, আপনার আমাদের কাছ থেকে 4 মাসের যে কোর্সটা করবেন, এই কোর্সের মধ্যে এতটুকু পর্যন্ত পাবেন, এই তিনটা ডট আপনারা কভার করতে পারবেন ইনশাল্লাহ। এরপরে পরে চলে আসি, এরপরে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক এবং আপনার এআই চলে আসতেছে। মানে হচ্ছে দেখা যাচ্ছে ডেটার থেকে আসলে ইনসাইট নিয়ে ডেটাকে আরো প্রপারলি কাজে লাগানো, ওই প্রসেসটা এই শুরু হয় হচ্ছে দেখা যাচ্ছে প্রিডিক্টিভ থেকে শুরু হয়, এই লেয়ার থেকে শুরু হয় মূলত ডেটাকে আরো ইনসাইটফুল করা, আরো মিনিং বের করা। তো ওই জায়গাটায় দেখা যাচ্ছে তখন কি হয়, এই আপনার মেশিন লার্নিং অ্যালগোরিদম, তারপরে এআই ডেভেলপমেন্ট, চ্যাটবোর্ড, যা যা বলেন আর কি, এজেন্ট, এআই এজেন্ট, এগুলো আপনার সেট করে বিজনেসের ভ্যালু চেনটাকে আরো ডেভেলপ করা হয়। তো এইগুলো সাধারণত এই লেয়ারের এই লেয়ারটা সাধারণত টেক বেস বা জায়ান্ট কোম্পানিগুলোই মূলত এই লেয়ারে যায় বা এই লেয়ারে কাজগুলো করে থাকে। মূলত তখন যেটা করে সেটা হচ্ছে তাদের প্রোডাক্টের ভ্যালু এডিশন, সিস্টেমগত ভ্যালু এডিশন করার জন্য তারা এই ধরনের প্রসেসগুলো করে থাকে। যেমন ধরেন রেগুলার একটা গাড়িকে কিছু প্রযুক্তিগত চেঞ্জ করার মাধ্যমে অটোমেশন করে মানে রোবোটিক কার বানায় ফেললো, যেটা টেসলা করলো। তো টেসলার রেগুলার কার ছিল এই পর্যন্ত, এই কার পর্যন্ত, এই পর্যন্ত, এইটা থেকে পরবর্তীতে সে আরো কিছু প্রযুক্তিগত চেঞ্জ এনে এই পর্যন্ত নিয়ে আসছে। সো তখন কি হলো, তার কারেন্ট প্রোডাক্টের ভ্যালুটা সে অ্যাড করলো। তো ওই জায়গাটা তখন বিজনেসের ভ্যালু যেমন গ্রো করতেছে, অ্যাজ ওয়েল এস এই কাজটা করার কমপ্লিসিটিও ডেভেলপ করতেছে। আপনার অ্যামাজন বলেন, বিভিন্ন ধরেন ইউটিউবের কথা চিন্তা করেন, ওরা প্রথমে কি দিল, একটা রেগুলার প্ল্যাটফর্ম আনলো। রেগুলার প্ল্যাটফর্মে শুধুমাত্র আপনি ভিডিও আপলোড করবেন, এরপরে ওই ভিডিও আপলোড করার পর ওই ভিডিওগুলাকে আপনি যখন দেখা শুরু করতেছেন, তখন ওই ভিডিওর যে ক্যাটাগরি লেভেল, এইটাকে আপনার আইডির সাথে ট্যাগ করা হচ্ছে। তখন একটা রোবোটিক সিস্টেম দাঁড় করানো হলো যে এই আইডি দিয়ে যে ক্যাটাগরির গান শোনা হচ্ছে, এই গানের থিম বেস যেরকম, ওকে এই ধরনের আরো গান সাজেস্ট করো।
তাহলে সে আরো হয়তো বা মোর লাইকলি পসিবল প্রবাবিলিটি আছে যে সে এই গানগুলো পছন্দ করতে পারে, বা যে ধরনের মুভি সে দেখছে এই ধরনের এই টাইপের আরো মুভিকে তুমি সাজেস্ট করতে পারো। সো তখন সাজেশন বেশ চলে আসলো। ই কমার্স সবগুলো ওরা কি করলো, ওরা এখানে আরো প্রিডিক্টিভ সাজেশন মানে মডেল নিয়ে আসলো, অ্যামাজন থেকে শুরু করে বড় বড় কোম্পানিগুলা কি নিয়ে আসলো, যে আপনি যে প্রোডাক্টটা সার্চ করতেছেন আপনাকে রিকমেন্ড করতেছে, রিকমেন্ডেড আরো কিছু প্রোডাক্ট দেখাচ্ছে। আপনি যেই ধরনের অ্যাড দেখে আপনি একটা প্রোডাক্ট পারচেস করছেন ফেসবুকে, ওই ধরনের অ্যাড মানে সেম ক্যাটাগরির আরো রিলেভেন্ট অ্যাড আপনাকে দেখানোর চেষ্টা করতেছে, আপনার ফিডে দেওয়ার চেষ্টা করতেছে। এই কাজটা করতেছি কিসের মাধ্যমে, এই মেশিন লার্নিং এআই এর মাধ্যমে। তো এই কাজটা হচ্ছে বিজনেস কাজটা করা, ইমপ্লিমেন্ট করাও যেমন টাফ, আবার বিজনেসের ভ্যালুর দিক দিয়ে হিসাব করতে গেলে এটা অনেক হাই রিটার্ন হাই ভ্যালু নিয়ে আসে, যেটা গুগল করতেছে ওদের অ্যাড দেওয়ার ক্ষেত্রে, অ্যাডের মডেল বা এই ধরনের জিনিসগুলো। তো এই হচ্ছে জার্নি, হচ্ছে প্রসেস। সো আমরা মূলত আমি অ্যাজ এ কাজ করতেছি অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট। আমার দেখা যাচ্ছে কখনো রোল থাকতেছে আমি রিপোর্টিং এর কাজগুলো করতেছি, কখনো আমি ড্যাশবোর্ড ডেভেলপমেন্ট করতেছি, কখনো আমি ম্যানেজমেন্টের কোয়ারিগুলোকে জেনারেট করতেছি, যে ইনসাইট বের করতেছি এই কাজগুলো কেন হচ্ছে, কেন করা হচ্ছে না, কেন এটা হচ্ছে। আমি ডিরেক্টলি কাজ করতেছি যেমন ওনারের মানে ওনারের হয়ে মেসেজ কনভে করতেছি ডিপার্টমেন্ট হেডের সাথে। ডিপার্টমেন্ট হেড ধরেন আমার চেয়ে আমার বাবার বয়সী, তাকে দেখা যাচ্ছে কোনো কোনো কাজের ক্ষেত্রে তার সাথে আমার খুব মানে প্রফেশনাল লেভেলে খুব সিরিয়াস টক করা লাগতেছে, যে আপনার মানে তাকে কাইন্ড অফ তাকে গাইড করা লাগতেছে আমার, যে তাকে আমার বলা লাগতেছে যে আপনি এভাবে করলে এটা খারাপ হবে, আপনি এটা করবেন না। মানে যেখানে দেখা যাচ্ছে সে মানে ইন টার্মস অফ বিজনেসের মানে অফিসিয়ালি স্ট্রাকচারে সে আমার অনেক সিনিয়র, বাট কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সবাইকে নিয়ে আমার কাজ করা লাগতেছে, তাদের কাছে আপডেট নেওয়া লাগতেছে। দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে মানে এই 360 কমিউনিকেশন করা লাগতেছে আমার, মানে আবার দেখা যাচ্ছে কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য আমার প্রজেক্ট ম্যানেজারের সাথে কমিউনিকেট করা লাগতেছে, আইটি টিমের সাথে কমিউনিকেট করা লাগতেছে। তো ওভারঅল বিজনেসের যে প্রসেসটা, এই প্রসেসগুলোকেই কাজ করা হচ্ছে। এটাকে আমরা বলতেছি ফাংশনাল বিজনেস অ্যানালিস্ট, যেটা আমি কারেন্টলি রোল প্লে করতেছি, এই রোলে আমরা কাজ করতেছি। তো এতটুকু পর্যন্ত আমার জন্য সীমাবদ্ধ এই কারণে কজ আমি আসলে যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ডে প্লাস হচ্ছে যতটুকু ডেটা সায়েন্সের সম্পর্কে ধারণা হয়েছে, আগে ভাবতাম যে এখানে এই পর্যন্ত আমি ইজিলি কাজ করতে পারবো, বাট আই নো মাই লিমিটেশন, আমার আসলে কোথায় যে ফুল স্টপ দেওয়া উচিত। তো আমি জন্য এতটুকু পর্যন্ত ফুল স্টপ দিয়ে রাখছি, কজ বাংলাদেশের প্রেক্ষাপট বলেন আর দেশের রিমোট জব বলেন, আমার জন্য আমার মানে আমার এই ক্যারিয়ার পাতে এতটুকু পর্যন্ত আমি ভালো করে করতে পারলে গুড এনাফ আমার জন্য। বাট যারা দেখা যাচ্ছে সিএসসি নিয়ে ডিরেক্ট নেটওয়ার্কিং নিয়ে বা প্রোগ্রামিং নিয়ে পড়তেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার পড়তেছে, তারা যদি ডেটা সায়েন্সের ফিল্ডে আসে, তাদের ডেফিনেটলি এই রোলে কিছুদিন কাজ করে বা এই রোলে কয়েক মাস কাজ করে বা একটা প্রসেস বুঝে দেন জাম দিয়ে তাদেরকে এই রোলে চলে যাওয়া উচিত। তখন তারা আরো মোর ভ্যালু অ্যাড করতে হবে, বিকজ আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আমি জানি যে আসলে এই প্রসেসগুলো কিভাবে কাজ করে, আমি জানি মার্কেটিং প্যানেল চেইন কিভাবে কাজ করে, আমি জানি সাপ্লাই চেইন কিভাবে কাজ করে, আমি ধরেন ফাইন্যান্স অ্যাকাউন্টসের প্রসেসগুলো বুঝি, একটা সিএস এর ছেলে পেলেগুলো বুঝবে না। তো আপনারা যেই রোলে আছেন ওই রোলে থাকলেই আপনাদের জন্য এই জার্নিটা ঠিক এই পর্যন্ত। তো আমাদের গ্রেড বাংকারে আমরা এই 3টা ডটটি কানেক্ট করছি। আমরা যে আপনার আজকে যে কোর্সটা করতেছেন, এই কোর্সটা হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স বা বিআই অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিসিস, যেটাই বলো না কেন, এই পর্যন্ত আপনাদের মোটামুটি কভার আপ করবে 3টা ডট। এবং পরবর্তী ডটের জন্য আমাদের যে ডেটা সায়েন্সের প্রোগ্রাম আমাদের যেটা হয়, ওইখানে হচ্ছে আপনার এই 2টা পার্ট কভার করবে। এখানে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক এবং এই এআই মানে এই মানে চ্যাটবোর্ড ডেভেলপমেন্ট এভাবে আসে না, বাট এখানে এআই রিলেটেড যে কাজ, এটা যদি একটা ইমেজ, বাট এআই রিলেটেড এই 2টা প্রসেস আপনারা কভার আপ করতে পারবেন। মেইনলি এটা কভার আপ হবে 80%, এটা হবে 20%। আর যখন এইটার বেস চলে আসবে তখন এখানে এটা আপনারা অটোমেটিক যেতে পারবেন। এই 2টাকে আমাদের আলাদা করে করানো হচ্ছে আর কি। এটা আমরা আলাদা একটা বুট ক্যাম্প হয় আমাদের ডেটা সায়েন্সে। যারা ইন্টারেস্টেড থাকেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের এই বুট ক্যাম্পটা করতে পারেন, করার পর আপনারা ওইটা জাম করতে পারেন, আপনাদের মানে প্রিফারেন্স আর কি, ইটস মাই রিকমেন্ডেশন বলতে পারেন আর কি। তো এইটা এখন কোশ্চেন হচ্ছে, এই যে রিপোর্টিং এর জার্নিটা আপনারা তো এখন এই জায়গাটা চিন্তা করতেছেন, দেখতেছেন। তো এখন একটা বিজনেসকে আমি যদি ধরেন আমরা যে ড্রোন দিয়ে, ড্রোন যেভাবে দেখা হয় যে উপর থেকে খুব ছোট দেখা যায়, বা পাখির চোখে বলি যেটা বার্ডস আই ভিউ, একটা বিজনেসের ওনার সবসময় বিজনেসটাকে বার্ডস আই ভিউ থেকে দেখে, টপ থেকে দেখে। সে অনেক ইস্যু আছে প্রপারলি বুঝে না বা বোঝার সুযোগ নাই। তো আবার দেখা যাচ্ছে একজন বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, এমআইএস, এরা আবার কি করে বিজনেসের যেই বিজনেসটাকে তারা আবার 2 অ্যাঙ্গেল থেকে দেখে।
একবারে ডাউন থেকে গ্রাউন্ড লেভেল থেকে দেখে, আবার বার্সাই থেকে দেখে। এই দুইটা দেখার ক্যাপাসিটি তাদের থাকতে হয়, থাকতে পারলেই তারা এই রোলে কাজগুলো করতে পারে। মানে আপনাকে একবারে রুট লেভেলের আপনার এমপ্লয়ি বা রুট লেভেলের প্রজেক্টে যেমন আপনাকে খুব কমফোর্টেবলি কাজ করার অভিজ্ঞতা থাকা লাগবে বা আপনার সেই স্কিল থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এ বার্ড সাই ভিউতে অ্যাজ এ পার্সপেক্টিভ অফ ওনার বা অ্যাজ এ পার্সপেক্টিভ অফ ম্যানেজমেন্ট, অ্যাজ এ পার্সপেক্টিভ অফ লিডার, টিম লিডার হেড, ওনার পার্সপেক্টিভ থেকে বিজনেসটাকে অপারেশন কিভাবে করবে, রান কিভাবে করবে, কোন দিকে যাচ্ছে, এইটা আবার দেখা খুব জরুরি, কারণ নিচের গ্রাউন্ড লেভেলের লোকজন এগুলো বুঝে না। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা আসলে ফলো করি, আমরা দেখা যাচ্ছে আপনার মানে নর্মালি ধরেন আমি এখন আপনাদের একটা ফ্লো দেখাবো, ফ্লোটা একটু দেখাই, তাহলে আপনারা আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে আপনাদের একটা সাপোর্ট শিট। এই শিটে আমি আপনাদেরকে আগামী ক্লাসে আপনাদের যে গুগল ক্লাসরুমে আমি এটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সবাই ঢুকে এখানে এটার অ্যাক্সেস নিয়ে নিন, রিকোয়েস্ট পাঠিয়ে দেন, আমি অ্যাক্টিভ করে রাখবো। তো এটার মধ্যে হচ্ছে আমি মূলত যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের ক্লাসে যত স্পেশাল ধরেন যত রকমের ম্যাটেরিয়াল থাকে, ধরেন ফাংশন, ফর্মুলা, এই নোট, এগুলা ডেটা, এগুলো দিয়ে রাখবো। বাট বড় বড় ডেটা সেটগুলো আমি ক্লাসরুমে অ্যাজ এ লিঙ্ক আকারে দিয়ে রাখবো ডাউনলোড করার জন্য। বাট আমরা ক্লাসে যা করব, যত প্র্যাকটিস করব, সব এই শিটে করব। এটার অ্যাক্সেস আপনাদের থাকবে, আপনারা যারা আমাদের এই কোর্স মানে ব্যাচে আছেন, আপনাদের এটা থাকবে। তো আমি এটা হচ্ছে ক্লাস টপিকস, আমরা আসলে কি কি কভার করবো এটা আমি আজকে একটু পরে দেখাবো। বাট বার্ডস আই ভিউতে এই যে আজকে গতকাল আর আজকে যে আলোচনাগুলো করলাম, এই যে রিপোর্টিং এর প্রসেসটা, এইটাকে যদি ধরেন আপনি একটা মানে 10 তলা বিল্ডিং চিন্তা করেন বা 50 তলা বিল্ডিং চিন্তা করেন, এই 50 তলা বিল্ডিং এর মধ্যে কি 50 তলা বিল্ডিং এর যে কোনো একটা ফ্লোর, একটা জানালা, এটা কিন্তু অনেক দূর থেকে অনেক ছোট দেখা যাবে। বাট আমরা এই পুরো প্রসেসটায় এই 50 তলা বিল্ডিং এর যে কোনো একটা ফ্লোরের একটা জানালাকে এতক্ষণ আমরা ইন্ডিকেট করছি। তো আসলে ফ্লোরটা কেমন হওয়া উচিত বা কেমন হয় সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। তো প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটা হচ্ছে একটা ছেলে, সে ক্লাস 8 থেকে 9-এ উঠলো। এখন তার ফ্যামিলি, তারা তাকে এডুকেট এভাবে করলো যে তার এখন একটা ড্রিম তৈরি হলো, সারাউন্ডিংস এর মাধ্যমে তার একটা ড্রিম তৈরি হলো যে আমি আমার পড়াশোনা শেষ করে আমি সে ফর এক্সাম্পল আমি হইতে চাই, ধরেন সে বললো যে সে ধরেন এক্সাম্পল সে একটা টপ লেভেলে যেতে চায়, বিজনেসের কোন একটা যে কোনো একটা সিএফও বা সিএমও হইতে চায়, চিফ মার্কেটিং অফিসার হইতে চায়। ওই লেভেলে যাওয়ার জন্য তার হচ্ছে তখন সে চিন্তা করলো, সে একটা স্বপ্ন দেখলো যে আমি ওই লেভেলে যেতে চাই, নিজেকে দেখতে চাই। এখন ওই লেভেলে যাওয়ার জন্য তখন দেখলো যে ক্যারিয়ার পার্টটায় ওই লেভেলে যাওয়ার জন্য এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি লাগে। তখন সে দেখলো যে তার এক্সাম্পল দেখলো সে হচ্ছে তার হচ্ছে এইখানে আইবিএ থেকে যারা আসলে এমবিএ কমপ্লিট করে বের হয়, বিবিএমবিএ বা বিবি অ্যাটলিস্ট যারা কমপ্লিট করে বের হয়, তারা ওই লেভেলে যেতে পারে ইজিলি। তো তখন সে একটা মাইন্ডসেট করলো, তাহলে আমাকে আইবিএ থেকে এটা শেষ করতে হবে। তাহলে আইবিএ তে যদি আমার এক্সাম্পল এমবিএ শেষ করতে হয় বা বিবিএ শেষ করতে হয়, আমার তাহলে ইন্টারমিডিয়েট কোথায় করতে হবে। সে চিন্তা করলো যে বাংলাদেশের মধ্যে অনেক ভালো কলেজ আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে ওকে, যাকে সে মডেল চিন্তা করতেছে, যাকে আইডিয়াল চিন্তা, সে কোত্থেকে পড়ছে, সে পড়ছে নটরডেম থেকে এক্সাম্পল। তখন সে চিন্তা করতে, আমিও নটরডেমে পড়বো। তো আমি আমার তার মানে সে চিন্তা করলো নটরডেম থেকে পড়বো, দেন হচ্ছে আমি ভার্সিটিতে ভর্তি হবো কোথায়, আইবিএতে, দেন আমি ওইখানে জব করব। এটা হচ্ছে তার একটা গোল। তো এখন সে ক্লাস মাত্র 9-এ ভর্তি হয়েছে, তার এই গোলটা ফিল আপ করতে তার কতদিন সময় লাগবে? কমপক্ষে আপনার কত, 8 বছর, রাইট? 8 থেকে 10 বছরের মতো লাগবে ক্লাস 8-9 থেকে যদি শুরু করি আমরা, রাইট? আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যালো, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে তো? ইয়েস স্যার। ওকে, জি। তো এখন আমরা একটা গ্রাফ, আমরা একটা মানে একটা আমি আপনাদেরকে একটা ডেটা শেয়ার করতেছি, মানে ডেটা প্রেজেন্ট করতেছি। আপনারা একটু
এটা একটু খেয়াল করেন, তাহলে বাকিগুলো একটু বুঝবেন। তো এইখানে এই লোকটা বা এই ছেলেটা একটা ভিশন দেখলো, সেই ভিশনটার লংজিভিটি হচ্ছে কত দিনের জন্য, কমপক্ষে 5 থেকে 10 বছর জন্য সে একটা ভিশন দেখলো যে আমি ওই জায়গাটায় নিজেকে নিয়ে যেতে চাই, এই জায়গায় আমি এটা করতে চাই, এটা সে তার একটা সে ভিশন, সে একটা ভিশন দেখার চেষ্টা করলো। তো এখন এই ভিশনের মধ্যে তখন তাকে কিভাবে কি করা লাগলো, সে তখন কয়টা ধাপে ভাগ করলো, যে আমি এখন ক্লাস 9-এ পড়ি, তাহলে আমার ফার্স্ট হচ্ছে এখন কমপক্ষে গোল্ডেন এ প্লাস পাইতেই হবে, এটা হচ্ছে আমার ফার্স্ট লেয়ার, এটার জন্য আমার 2 বছর, আগামী 2 বছর পর আমার গোল্ডেন প্লাস পাইতে হবে। দেন কি করতে হবে, আমার নটরডেমে অ্যাপ্লাই করতে হবে। আমি নটরডেম অ্যাপ্লাই করলাম, নটরডেমে আমার মানে ইন্টারমিডিয়েট পরে আমাকে ওইখানে গোল্ডেন পাইতে হবে, তাহলে 2টা গোল্ডেন নিয়ে আমি তখন কি করব, কম্পিট করতে হবে আমার আইবি এর জন্য। দেন আইবিএ তে চান্স পাওয়ার পর দেন আইবিএ শেষ করব, দেন হচ্ছে এটা অ্যাপ্লাই করব। তাহলে আমার এই জায়গাটা যাওয়ার জন্য মিনিমাম 3টা ধাপ আছে। এখন ক্লাস 9-এ পড়ি, তাহলে এসএসসি হচ্ছে একটা ধাপ, সেকেন্ড ধাপ হচ্ছে এইচএসসি, এন্ড থার্ড ধাপ হচ্ছে ব্যাচেলর বা বিবিএ কমপ্লিট করা। তো 3টা ধাপে সে মানে সে এটাকে ডিটারমাইন করলো। এইটা হচ্ছে কি একটা মাইলস্টোন, যেটাকে আমরা বলতেছি মিশন, যে কয়টা ধাপে সে ওই কাজটা কমপ্লিট করলো। দেন এখন সে হচ্ছে চিন্তা করতেছে, সেটা আজকে তো ধরেন এক্সাম্পল 2025 সাল, সো আজকে এখন আমার জন্য আমার এখন করণীয় কি, আমার হাতে এখন, তাহলে এখন সে কি করবে, আগামী 2 বছরের জন্য সে একটা অ্যাকশন প্ল্যান বানাবে। সে আগামী 2 বছরের জন্য একটা অবজেক্টিভ তৈরি করবে, যে আগামী 2 বছরে আমি কি চাই, আগামী 2 বছর টার্গেট হচ্ছে গোল্ডেন প্লাস। তো গোল্ডেন প্লাসের জন্য আমার কি করতে হবে, গোল্ডেন প্লাসটাকে অ্যাচিভ করার জন্য আমার কি কি কাজ করতে হবে। তো এই কাজগুলো করার জন্য সে কি করতেছে, একটা অ্যানুয়াল অপারেশনাল প্ল্যানিং করতেছে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে এওপি। তা সে কিন্তু ভিশনের সাথে অ্যালাইন করে এওপি করতেছে। তো ভিশনের সাথে অ্যালাইন করে এওপি করতেছে, এওপি করার সময় সে যেটা করলো, তখন সে কিছু ব্যাপারে একটা সাজেশন নিল। তো মানে সে তার সিনিয়রদের সাথে কথা বলে, এই সবগুলো করতেছে কোনো সিনিয়রের সাথে কথা বলে, তার কোনো গাইডেন্স অভিভাবকের সাথে কথা বলে, তখন তাকে কিছু বলা হলো এই যে এইভাবে যে আচ্ছা আমাকে এখানে একজন যারা আছি আমরা 2-3টা লাইনে বলেন তো, এই ছেলেটা বা এই মেয়েটা গোল্ডেন প্লাস পাওয়ার জন্য তার বেসিক লেভেলের কি কি মানে এই আগামী 2 বছরের জন্য কি কি অ্যাকশন প্ল্যান হওয়া উচিত, মানে কি কি করা উচিত, কোথায় বেশি ফোকাস দেওয়া উচিত। হ্যালো, ফারিয়া আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি একটু বলেন তো এই ছেলেটা কি করা উচিত এখন এই 2 বছরের জন্য, মানে এই গোল্ডেন এ প্লাসকে টার্গেট, এটা হচ্ছে টার্গেট, এটাকে মানে যদি ব্রেকডাউন করেন তাহলে এখন তার ফোকাস দেওয়া উচিত, মানে উচিত কিসে? অবশ্যই পড়াশোনাতে মানে স্ট্র্যাটেজিক্যালি একটু করলে আচ্ছা কিভাবে করলে ভালো হবে ওইভাবে আসলে করা উচিত। আচ্ছা, এই যে আপনি যে কথাটা বললেন, এই কথাটা বিজনেসের সেন্সে, বিজনেসের ভাষায় এই পার্টিকুলার এই কথাটাকে কি বলা হয়? অ্যানালাইসিস করে দেখান। হুম। আচ্ছা, এইচআর কেউ আছেন এখানে, এইচআর জব করতেছেন? আচ্ছা, বিজনেস ব্যাকগ্রাউন্ডে কেউ কি আছেন যারা বিবিএ পড়েছেন? কারা কারা আছি, ওকে গ্রেট, অনেকে আছি তো। প্লাবন ভাই বলেন তো একটু, এই যে স্যার মানে কিভাবে এই যে GPA টা আপু যেটা উচিত? বললো যে তাকে তাকে ভালো করে পড়ায় ফোকাস দিতে হবে, রাইট? এটা একটা আপু এই কথাটা বললো, এই কথাটা আসলে কি বিজনেসের স্যার ভাষায়? এটা তো হচ্ছে, স্যার এটা হচ্ছে প্ল্যানিং স্যার। না, আমরা এতক্ষণ যেটা করলাম ওগুলো প্ল্যানিং, স্যার ইমপ্লিমেন্টেশন। ওইটা আলাদা জিনিস। আচ্ছা ওকে, আমি একটু তাহলে যদি সময়ও কম আমি একটু তাহলে বলে দিই, এটাকে বলা হচ্ছে কেআরএ, KRA, কি রেসপন্সিবল এরিয়া। অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট আপনাদেরকে এই টার্মগুলো ভালো করে জানতে হবে।
কিভাবে কেন মানে কেয়ারে জিনিসটা কি? কেয়ারে হচ্ছে ধরেন আপনি বলতেছেন দেখতেছেন যে আপনার কোম্পানির অবস্থা ভালো না, বা আপনার কোম্পানির একটা সার্ভে করলেন, আপনি দেখলেন যে এক্সাম্পল, আপনি বুঝতেছেন যে আপনার এখন বিজনেসে ভালো করতে হলে আপনি বলতে আপনার অ্যাজ এ কোম্পানির ধরেন কোম্পানির এই দুইটা লেভেলে যে 1 থেকে 4 পর্যন্ত, এই 4 পর্যন্ত সাধারণত কোম্পানির ওনার লেভেলে ডিসিশন নেয়। একেবারে সিইও বা একবারে টপ ম্যানেজমেন্ট এই লেভেলে ডিসিশন নেয়। এই ডিসিশনের ক্ষেত্রে যে একটা বললাম না, একটা ছেলে তার কোনো গার্জিয়ান বা অভিভাবক বা কোনো টিচারের হেল্প নিয়ে একটা ড্রিম দেখলো, খেয়াল করছেন কথাটা বলছি যে, তো ওই ক্ষেত্রে বড় বড় অর্গানাইজেশন ক্ষেত্রে কনসালটেন্টের হেল্প নিয়ে তারা এই 4টা কাজ করে সাধারণত। 1 থেকে 4 পর্যন্ত কাজগুলো কনসালটেন্ট বা এই লেভেলের বা টপ লেভেলের লোকজনের সাথে কমিউনিকেট করে এই জিনিসগুলো সেট করে। তো এই 4 নম্বরে যেটা আসে ওইখানে কি হয়, ওইখানে হচ্ছে কিছু উপদেশ থাকে। যে কেমন উপদেশ থাকে, যে তোমাদের সেল বাড়াইতে হবে, তোমাদের বেশি বেশি কাস্টমারের সাথে একটা কোম্পানির এমডি চেয়ারম্যান সে যখন কোনো স্পিচ দেয় দেখবেন সে কিন্তু খুব জেনারেল থটে আপনার এই ইন্ডিকেটিং বলুন কোনো বক্তব্য দেয় না, সে একটা ওভারঅল একটা ভাস্ট বক্তব্য দিয়ে যায় যে আমাদের কোম্পানির এখন যে অবস্থা, আমাদের বেশি বেশি করে কাস্টমারকে সার্ভ করতে হবে, আমাদের কাস্টমারের সাথে যোগাযোগ বাড়াইতে হবে, আমাদের হচ্ছে বেশি করে সেল বাড়াইতে হবে, আপনাদের সেল বাড়াইতে হবে, সেল বাড়াইলে আমরা ভালো প্রফিট করতে পারবো, প্লাস হচ্ছে আমাদের তখন এই মানে কারেন্ট রেভিনিউটা বাড়বে, রেভিনিউটা বাড়লে আমরা এইটা করতে পারবো, দেন আপনাদেরকে আমরা সার্ভ করতে পারবো, আমরা আপনাদের তখন এই এই ফ্যাসিলিটি দিতে পারবো। এই যে এই ধরনের একটা কমিউনিকেশন বা কমিটমেন্ট এই কথাবার্তাগুলো বলা হয় টপ লেভেল থেকে। তো এই যে টপ লেভেলের যে কথাগুলো বলছি এই কথাগুলোর মধ্যে কিন্তু ডিরেক্টলি কোনো স্পেসিফিক ইন্ডিকেশন থাকে না যে বললো সেল বাড়াইতে হবে আপনার, যেমন আপু বললো কি ওর পড়াশোনায় ফোকাস দিতে হবে, এখানে কিন্তু কোনো স্পেসিফিক ইন্ডিকেশন আছে? আপুকে একটা বার বলছে ওকে 8 ঘন্টা পড়তে হবে, 9 ঘন্টা পড়তে হবে, 6 ঘন্টা পড়তে হবে, এটা কিন্তু বলে নাই আপু। এখন সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে ওই বিজনেসের নিড, ওই বিজনেসের ধরন, ওই বিজনেসের নেচার অনুযায়ী প্রথমে কি করতে হয়, একটা হিস্ট্রিক্যাল ডেটা অ্যানালাইসিস করতে হয়। এই 5 নাম্বার থেকে চলে আসে হচ্ছে আপনার এই অ্যানালিটিক্যাল প্রসেস। এইখানে ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্টিস্ট, বিজনেস অ্যানালিটিক্স এরা এখান থেকে 5 নাম্বারে ঢুকে, তখন এদেরকে ডেকে বলে আচ্ছা এই যে ছেলেটা যে ও তো আইবিএ থেকে গ্র্যাজুয়েশন করতে চাচ্ছে বা হার্ভার্ড থেকে গ্র্যাজুয়েশন করতে চাচ্ছে, তো ওকে ওর জন্য তো এখন এই মুহূর্তে ও কারেন্টলি নেক্সট 2 ইয়ার্সের টার্গেট হচ্ছে ও গোল্ডেন পাইতে হবে। সো গোল্ডেন পাওয়ার জন্য কি করতে হবে, আমরা একটা প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি ওকে বেশি করে পড়তে হবে, কিন্তু আমরা এখানে কিন্তু উল্লেখ করি নাই যে কত ঘন্টা পড়তে হবে। সো এটা এখন তাহলে এটা কি করণীয়, তাহলে ওর ক্যাপাসিটি কারেন্টলি কি, ওর কোথায় উইকনেস আছে, ওর কোথায় ভালো কোথায় স্ট্রেংথ আছে, এটা একটু আগে বের করো। এটা বের করার পর দেন হচ্ছে আমরা ওর জন্য একটা স্পেসিফিক একটা প্রেসক্রিপশন দিয়ে দিব। তো এই জিনিসটাই বের করলো, দেখলো যে ছেলেটা আসলে মানে ড্রিম তো দেখছে হার্ভার্ডের, কিন্তু আসলে পরে হচ্ছে 2 ঘন্টা আর সারাদিন পাবজি গেম খেলে। তো এখন ব্যাপারটা হচ্ছে এটা অ্যানালাইসিস করে পাওয়া গেল সে হচ্ছে প্রচুর খেলাধুলায় ব্যস্ত, সর্বোচ্চ 2 ঘন্টা পড়াশোনা করে আর প্রচুর ফোন অ্যাডিক্টেড। তো এখন এটা হচ্ছে তার কি মানে এই 5 নাম্বার লেয়ার, সে একটা তথ্য পাইলো, ডায়াগনোসিস করলো ছেলেটা সম্পর্কে। তো করার পর দেন তাকে একটা স্ট্যান্ডার্ড সেট করে দিল, আচ্ছা দেখো বাবা তুমি তো ড্রিম দেখছো, তুমি এখন আইবিএ তে পড়বা, হার্ভার্ডে পড়বা, গুড। তো বাট তোমার এই আইবিএ তে হার্ভার্ডে পড়ার জন্য তোমার এখন যেই কারেন্ট সিচুয়েশন হচ্ছে তুমি মাত্র অ্যাভারেজে 2 ঘন্টা পড়ো, তুমি 4 থেকে 5 ঘন্টা ফোনে সময় দাও, তুমি 3 থেকে 4 ঘন্টা খেলার মাঠে সময় দাও, গুড, সবই ভালো। তোমাকে এখন এইটাকে এই 2 ঘন্টার পড়াকে কমপক্ষে 6 ঘন্টা আনতে হবে, 4 ঘন্টার ফোনকে আধা ঘন্টায় আনতে হবে, আর 3 ঘন্টার খেলাকে 1 ঘন্টায় আনতে হবে। এটা হচ্ছে আগামী 1 মাসের জন্য, আগামী 6 মাসের জন্য। আপনি একটা টাইম ফ্রেম, নির্দিষ্ট টাইম ফ্রেম ধরে দিয়ে তাকে একটা নাম্বারে আটকায় দিলেন, তার কাজগুলোকে নাম্বারে কনভার্ট করে দিলেন। এখন তখন কি করলো, সে প্রতিদিন কয় ঘন্টা পড়তেছে একটা ডায়েরির মধ্যে সে লেখা শুরু করলো, আজকের দিনে এত ঘন্টা, বা এমন একটা সিস্টেম করে দিলেন তার টেবিলের সামনে, সে কতক্ষণ থাকলো একটা আইওটি ডিভাইস সেটা ট্র্যাক করলো সে কতক্ষণ পড়তেছে, আবার সে কতক্ষণ গেম খেলতেছে, গেম তার মোবাইলের সাথে ওই ডিভাইসটা কানেক্টেড করা,
ওইখানে ডেটা অটো উঠতেছে, সে খেলতেছে, তার হাতে একটা রিচ ব্যান্ড আছে, সে কতক্ষণ খেলা খেলা তখন এটা রিচ ব্যান্ড মানে অ্যাক্টিভিটিস দেওয়া আছে, ডেটা কালেকশন হচ্ছে। তো তখন ওটা দেখে কি করতেছে, ওটা দেখে তার অ্যাকচুয়াল যে অ্যাচিভমেন্টটা, ওই অ্যাচিভমেন্টটা ইভালুয়েট করতেছে, মানে অ্যাচিভমেন্টটা সে মানে টুলসের মাধ্যমে নেওয়ার পরে তাকে কি করতেছে, ইভালুয়েট করতেছে। আবার ডাকলো 2 দিন পরে, বাবা তোমাকে বা 1 সপ্তাহ পর, তোমার তো আসলে এইভাবে পড়ার কথা, কিন্তু তোমার কিন্তু প্রোগ্রেস আপসের দিকে যাচ্ছে, ট্রেন ডাউনের দিকে যাচ্ছে, তোমার পড়া বাড়তেছে বাট তোমার গেম খেলা কিন্তু কমতেছে না। এখানে এটা গেম এখন 2 ঘন্টা খেলো, এভাবে করে গ্র্যাজুয়ালি তাকে কন্টিনিউয়াসলি কি করা হচ্ছে, ফলো আপ করা হচ্ছে, ইভালুয়েট করা হচ্ছে। এবং সে এখান থেকে একটা ভুল করছে, একটা কোনো কিছু একটা করতে যে ভুল করছে, ওই ভুলের থেকে কি করা হলো, একটা লার্নিং না হলো, যে আমরা কিন্তু গত মানে সপ্তাহে এই ভুলটা করছি, সো ওইখানে কিন্তু খেলতে যে ওই কাজটা করতে যে আমাদের সারাদিন লস হয়ে গেছে, সো এই কাজটা আর করা যাবে না। তো আবার এইভাবে করে আবার কাজ শুরু করো। তো তখন আবার কি হলো, এক্সিকিউশন হইলো। আমি একটা আমাদের রিয়েল লাইফের একটা ঘটনা, যেটা আমরা সহজেই বুঝবো, একটা ছেলের একটা আফটার গ্র্যাজুয়েশন একটা ড্রিম, এটা নিয়ে আমরা এই 10টা ধাপ করলাম। তো এই ঘটনাকে যদি আমরা এখন একটু বিজনেস ওয়ার্ল্ডে কনভার্ট করি, তাহলে যেটা দাঁড়াবে, একটা কোম্পানি ভিশন দেখলো আগামী 10 বছর পর এই 10টা কাজ করবে, বা বাংলাদেশের ধরেন নাম্বার 1 আপনার এই এই ইলেকট্রনিক প্রোডাক্টে ওয়ালটনের কথা চিন্তা করেন, ওরা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে যাবে। তো এটা যাওয়ার জন্য ওরা কি চিন্তা করলো, যে সারা বাংলাদেশে নাম্বার 1 হইতে হলে ওদের আগামী 10 বছরে কমপক্ষে 10টা ফ্যাক্টরি করা লাগবে, বা 5টা ফ্যাক্টরি করা লাগবে। সো তাহলে আগামী 2 বছরের প্ল্যান হচ্ছে এটা। এভাবে করে 2 বছর করে একটা করে মাইলস্টোনের ভাগ করলো, এটাকে মিশনে তারা কনভার্ট করলো। দেন কি করলো, এই আগামী 2 বছরের জন্য একটা অবজেক্টিভ সেট করলো, আগামী 2 বছরে এই কাজটা করার জন্য আমার বাজেট কত লাগবে, আমার কি পরিমাণ ম্যান পাওয়ার লাগবে, আমার কি কি করা লাগবে, কাজগুলোর সে একটা লিস্ট করলো। করার পর তখন ওই কাজগুলো একটা প্রথমে প্রাথমিকভাবে যে কাজগুলো আসে, সেগুলো হচ্ছে একটা মৌখিক একটা গাইড অফ সেট অফ ইনস্ট্রাকশন আছে, যে আমাদের এখন এক্সাম্পল আমাদের এই কাজে আর্কিটেক্ট লাগবে, আমাদের এটা করা লাগবে, আমাদের এটা করা লাগবে, আমাদের এই জিনিসগুলো করা লাগবে। বা সেলসের ক্ষেত্রে চিন্তা করেন যে আমাদের এখন প্রচুর পরিমাণে একজন বলতেছে যে আমাদের মার্কেটে ভিজিবিলিটি বাড়ানো লাগবে, একটা কনসালটেন্ট এসে বলে গেল যে আপনার তো ভিজিবিলিটি কম, আপনার ভিজিবিলিটি বাড়ানো লাগবে, আপনার বিজনেসটাকে ভালো ভালো বুস্ট করতে হলে, ভালো করার জন্য আপনার প্রোডাক্টের কোয়ালিটি খারাপ, রিপোর্ট ভালো না, কোয়ালিটি ডেভেলপ করেন। আপনার ফাইন্যান্সের অবস্থা ভালো না, আপনার যেভাবে আপনি ব্যবসা চালাচ্ছেন, ভেন্ডরদের, আপনার যে সাপ্লায়ার, ওদের যদি আপনি খুশি না রাখেন, বা ওরা যদি আপনাকে প্রপারলি মানে প্রোঅ্যাক্টিভলি সাপোর্ট না দেয়, আপনি তাহলে কিন্তু ব্যবসা করতে পারবেন না। তো আপনার ভেন্ডরদেরকে কি করতে হবে, অলওয়েজ মানে তাদেরকে প্লিজ রাখতে হবে। তো এখন ভেন্ডরদেরকে প্লিজ রাখা বা সুসম্পর্ক বজায় রাখার এটা এই যে কথাটা, এটা হচ্ছে কেবল KRA, কি রেসপন্সিবল এরিয়া। তো এই KRAটাকে পরবর্তীতে কনভার্ট করা হয়েছে KPI তে, যে ভেন্ডরের সাথে সুসম্পর্ক বজায় বলতে কি বলতেছি, যে ভেন্ডরের ডিউ ক্লিয়ার রাখতে হবে প্রতি মাসে, বা কত পার্সেন্ট, অ্যাটলিস্ট 80% ক্লিয়ার রাখবো। এখন মাস শেষে দেখা হইলো যে আমার গত মাসে ভেন্ডরের ডিউ ছিল 1 কোটি টাকা, তো আমি আসলে ক্লিয়ার করছি 50 লাখ টাকা, তাহলে আমি আসলে 50% মানে 50% করছি, বা আমি অ্যাটলিস্ট 60% করছি, 40% করতে পারি নাই। তো ওইটা হচ্ছে আমার KPI। তাহলে ওই KPIটা চলে যাবে কার কাছে, ফাইন্যান্সের কাছে। ফাইন্যান্সের টার্গেট থাকবে তোমার এই KPIটা 100% মিট করতে হবে, এনি হাউ এট এনি কস্ট। সো এই যে কাজটা সেট করে দিচ্ছেন অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট, আপনার আমার কাজ হচ্ছে এই ধরনের এই KRA গুলোকে কনভার্ট করতে হবে নাম্বারে, KPI তে যে কোনো অ্যাকশনকে কনভার্ট করতে হবে একটা ভিজিবল নাম্বারে কনভার্ট করতে হবে। দেন ওইটাকে কি করতে হবে, প্রসেস করতে হবে, ওইটা কন্টিনিউ হবে, কাজগুলো হবে, ওইটা কি করতে হবে, ফলো আপ করতে হবে, ইভালুয়েট করতে হবে, প্রতিনিয়ত কাজগুলোকে ফলো আপ করতে হবে, যে কিভাবে গত মাসে তো ভেন্ডর পেমেন্ট করেন নাই, কেন করেন নাই, রিজন ছিল এইটা, অমুক জায়গায় এই জায়গায় এটা আসে নাই, ওকে দেখি আমি কথা বলি, ওকে ডাক দেন, ওর সাথে কথা বলেন, তাদেরকে মিটিং করেন, মিটিং করে দেন হচ্ছে এটা কিভাবে কাজ করতেছে, এইভাবে কাজ করতেছে, গ্রেট। দেন তাহলে আমরা এই কাজটা কেন হয়েছে স্যার, আমরা একটা ভুল করে ফেলছি, এই গত মাসে এই কাজটা করার কারণে এটা হয়েছে, তাহলে আমরা কি শিখলাম, এখন থেকে এই ধরনের কাজ আসলে করবো না। সো এটা একটা গাইডলাইন আকারে বা একটা নোটিশ আকারে বা একটা পলিসি আকারে রিলিজ করে দিলেন, যে এখন থেকে কেউ এই কাজটা করবে না। এটা হলে অবশ্যই টপ লেভেল ম্যানেজমেন্টকে জানাইতে হবে, বা এত বেশি হলে এটা করতে হবে। দেন ওটা আবার এক্সিকিউট করা হচ্ছে।
এই যে কাজটা আমরা করতেছি এটা হচ্ছে একটা বিজনেস সার্কেল। আর আপনাদেরকে গত ক্লাস আজকে ক্লাসে যে শুরুতে যে বিজনেসের ফ্লোটা দেখাইলাম, এই যে অবজেক্টিভ ডিফাইন, তারপর হচ্ছে আপনার এগ্রিগেশন, এইটা আসে হচ্ছে 5 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত, এই দুইটা লেভেলে 5 আর 8 মূলত এই অ্যাচিভমেন্ট ক্যালকুলেশন। যেমন এখানে আপনার ডেটা অ্যানালাইসিসের যে আমাদের ইনিশিয়াল লেভেলে কি থাকে, আমরা হিস্ট্রিক্যাল ডাটা চেক করার ক্ষেত্রে বা এই ডায়াগনোসিস করার ক্ষেত্রে আমরা সর্ট অ্যানালাইসিস করি, আমরা এবিসি অ্যানালাইসিস করি, আমরা পেস্ট অ্যানালাইসিস করি, আমরা প্যারেন্ট 80-20 ইউজ করি, আমরা এখানে ইডিএ করি, আমরা ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করি। এই কাজগুলো করতে আমরা পাইথন ইউজ করি, আমরা বিভিন্ন ডেটা সেট ইউজ মানে সফটওয়্যার ইউজ করি, এক্সেল ইউজ করি, বিভিন্ন টুলস ইউজ করি। বাট আমাদের এখান থেকে আমাদের কাজগুলো শুরু হয়। তারপর হচ্ছে যেমন কেপিআই সেট করার জন্য আমরা তখন ডেটা প্রসেসিং কেপিআই সেট করবো, ভালো কথা, কিন্তু যেই কাজটা যে করতেছে সে এটাকে মেজার করার জন্য, মানে আপনি এমন একটা কাজ করতেছেন যেটা মেজার করা যায় না, কোনো মেজার করার কোনো ডেটা নাই, তার মানে এটা কাজ না। কাজ হলেও ওটা আসলে প্রপার কেপিআই না, সরি প্রপার কেপিআই না, ওটা কেয়ারে হয়ে যায়। সো দেখা যাচ্ছে আপনাকে প্রপারলি কি করতে হবে, যে ডেটা কালেকশন প্রসেস যে কাজটা করতেছেন আপনাকে 10টা অ্যাসাইন করা হয়, 10টা টাস্ক অ্যাসাইন করা হলো। যেমন বললাম যে আপনাকে 100% ভেন্ডর পেমেন্ট করতে হবে, আপনাকে প্রতি মাসে 10টা ক্যাম্পিং করতে হবে, আপনাকে 5টা সেমিনার করতে হবে, আপনাকে 10টা কাস্টমারকে প্রতিদিন ভিজিট করতে হবে। এই যে কাজগুলো করতে হবে, এই বিষয়গুলো আমি বললাম, এই কাজটা করার জন্য সে যে করতেছে, এইটা করার জন্য যে ডেটা কালেকশন টুলস প্রসেস, এইটা টিমের সাথে কথা বলে, সফটওয়্যার ফার্ম টিমের সাথে কথা বলে, আইটির সাথে কথা বলে এইটার ডেটা কালেকশন প্রসেস বা টুলস ডেভেলপ করতে হবে। ইটস এ পার্ট অফ, এইটাও একটা বিজনেস অ্যানালিস্টের পার্ট। দেন হচ্ছে এই এরপরে যে সে কাজগুলো করতেছে, ডেটাগুলো কালেকশন করা রেগুলার বেসিসে, এইটা এমআইএস এর পার্ট। এটা হচ্ছে এমআইএস এর পার্ট। দেন ইভ্যালুয়েশন করা, এটা এবার এটা কোনটা কার পার্ট, আমরা একটু পার্টটা একটু দেখে নিই। এগুলো ডিমান্ডটা দেখি, যেমন ভিশন এগুলো 5 to 10 ইয়ার্স এর ডিউরেশন থাকে, মিশন এটা 2 থেকে 4 বছর বা এরকম একটা ডিউরেশন থাকে, অবজেক্টিভ 1 থেকে 2 বছর বা 2 বছর 1 বছর 3 বছর এরকম থাকে। কেয়ারে এটাও সেম, চেকলিস্ট এটা হচ্ছে অন ডিমান্ড, কতদিন সময় লাগে ডায়াগনোস করতে, চেক করতে, অন ডিমান্ড। তারপর হচ্ছে কেপিআই সেট, এইটা হচ্ছে এই কেপিআইটা হয় কোনো কেপিআই হয় ডেইলি। যেমন ধরেন আজকে সারাদিনে এক্সাম্পল ফাইন্যান্সের জন্য আজকে আমার কত টাকার কালেকশন হলো, আজকে মার্কেটে কত টাকা পড়ে আছে, এই কোশ্চেনটা কি ডেইলি না? এটা তো ম্যানেজমেন্ট ডেইলি জিজ্ঞাসা করবে। হ্যাঁ, আজকে কি পরিমাণ সেল হলো, এটা তো মাসে জিজ্ঞেস করবে না, প্রতিদিন জিজ্ঞেস করবে। তো কিছু যে এই ধরনের কেপিআই আপনার থাকে হচ্ছে ডেইলি, উইকলি, মান্থলি, কোয়ার্টারলি। তারপরে কিছু থাকে হচ্ছে অ্যাচিভমেন্ট, আজকে সারাদিনের কাজগুলো, এগুলো তো ডেফিনেটলি প্রতিদিন হয়। তো এই কাজগুলো হচ্ছে এই ডেইলি, উইকলি, মান্থলি হয়। ফলো আপ ডেইলি, উইকলি, মান্থলি হয়। লার্নিং, এই লার্নিং সেশনটা বসা, ফলো আপ করা, টিম মিটিং করা, এগুলো কি হয়, এগুলো হচ্ছে আপনার ডেইলি, উইকলি, মান্থলি হয়। ইভালুয়েশন এক্সিকিউশন ডেইলি, উইকলি, মান্থলি হয়। মানে এই কাজগুলো করে কারা? যেমন প্রথম কাজটা ভিশন, আপনার এই যে এই ধরনের কাজগুলো দেখা যাচ্ছে বিজনেস অ্যানালিস্ট অ্যালং উইথ কনসালটেন্ট, অ্যালং উইথ সিও, অ্যালং উইথ সিএফও, অ্যালং উইথ ওনার, এই লেভেলে কাজগুলো করে। যখন চলে আসে হচ্ছে আপনার এই চেক লিস্ট বা এই যে অ্যানালাইসিস করা, এখানে চলে আসে ডেটা অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট। এইখানে চলে আসে আপনার এই কেপিআই সেট করে, এখানে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, এমআইএস এগুলো চলে আসে, ডেটা সায়েন্টিস্ট চলে আসে। দেন হচ্ছে এই অ্যাচিভমেন্ট মানে ডেইলি কালেকশন, কে কি করতেছে, ওই ডিপার্টমেন্টের কি অবস্থা, ওইটার কি অবস্থা, এটার কি অবস্থা, এইগুলো সাধারণত পুরো ফুল এমআইএস টিম করে। আর ফলো আপ ইভালুয়েশন, ওইটা দেখে ওইটা থেকে প্রিডিক্টিভ ডেটাগুলো নিয়ে ওইটা কিভাবে কাজ করে, ওই কাজগুলো এমআইএস বা বিজনেস অ্যানালিস্ট বা এই ধরনের টিমের কাজগুলো করে থাকে। লার্নিং, ইভালুয়েশন, শেয়ার করে থাকে। এক্সিকিউশন আবার ওই ডাটার কালেকশনগুলো এমআইএস করে থাকে। তো এই সবগুলো কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কি ধরনের ডকুমেন্টেশন বা কি ধরনের প্রসেস আমরা এই কাজগুলো করে থাকি, বা ডকুমেন্টেশনের ক্ষেত্রে কি কি ধরনের প্রসেস মেনটেন করে থাকি, সেটা হচ্ছে যদি 1 নাম্বার ধরি, যেমন ধরেন এগুলো সব হচ্ছে ডকুমেন্টেড থাকতে হয়, সব ডকুমেন্ট ছাড়া একটা কাজ হয় না। তো ডকুমেন্টের মধ্যে কি থাকে, যেমন কোম্পানির ভিশন মিশন কই থাকে, কোম্পানির মেমোরেন্ডামে থাকে। তারপরে দেখা যাচ্ছে আপনার অবজেক্টিভ, এগুলো কোথায় থাকে, এগুলো হচ্ছে এওপি তে থাকে। প্রতি বছর একটা অ্যানুয়াল প্ল্যানিং হয়, বোর্ড অফ ডিরেক্টর সাইন হয়, একটা বাইবেলের মতো হয়, এইটা গাইডলাইন তৈরি হয়, একটা প্ল্যানিং শিট তৈরি হয়, ওই শিটটাকে আমরা বলে থাকি অবজেক্টিভ বা প্ল্যানিং। দেন ওই কেয়ারেটে ওটার মধ্যেই থাকে। আর যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার চেকলিস্ট, এগুলো দেখা যাচ্ছে একটা প্রজেক্ট আকারে আসে, অ্যাসাইনমেন্ট আকারে আসে, প্রজেক্ট ম্যানেজমেন্ট আকারে আসে। দেন হচ্ছে এই স্ট্যান্ডার্ড সেট বা কেপিআই, এগুলো দেখা যায় তখন এই অবজেক্টিভকে ফিল আপ করার জন্য টার্গেট সেট করা হয়। এই টার্গেট শিট আলাদা আকারে, টার্গেট শিট বা ডিপার্টমেন্টের টার্গেট আলাদা আলাদা করে তখন এগুলো টার্গেট পেপার তৈরি করা হয়। তারপর হচ্ছে যে অ্যাচিভমেন্ট, এগুলোর জন্য দেখা যাচ্ছে আপনার রিপোর্টিং কালেকশন প্রসেস তৈরি করে। কখনো এগুলোর জন্য সফটওয়্যার কিনে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকাতে সফটওয়্যার ডেভেলপ করি, কিনি, বা আমরা তখন এগুলোর জন্য ম্যানুয়াল রিপোর্ট প্রসেস তৈরি করি।
তো এই জিনিসগুলো আর কি। তারপরে ইভ্যালুয়েশনে যে ইভ্যালুয়েশন, এটা এই ইভ্যালুয়েশন করার জন্য আমরা কি করি, আমরা দেখা যাচ্ছে এজিএম মিটিং করি, জেনারেল মিটিং করি, ভিএফও মিটিং করি, বোর্ড মিটিং করি, আমরা জেনারেল লেভেলের 1-to-1 ডিসকাশন করি। বাট এগুলো সব কি থাকে, একটা এমওএম থাকে, আমরা কি কি শিখলাম, কি কি ইভ্যালুয়েট করলাম, এই জিনিসগুলো থাকে। দেন লার্নিংটাও আমরা এই ধরনের বোর্ড মিটিংয়ে শেয়ার করি। আবার দেখা যাচ্ছে এক্সিকিউশন, ওইটা সেম একইভাবে ওই যে ইমপ্লিমেন্টেশনের কাজগুলোতে করা থাকে। এই সবগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কি ধরনের একটা স্কিল সেট বা নরমালি লাগে। তো কমন একটা কমিউনিকেশন স্কিল, আপনার বেসিক সেন্স, কমন সেন্স, বিজনেস নলেজ, ডোমেইন স্কিল, এগুলোতে থাকে হচ্ছে ভিশন মিশনের ক্ষেত্রে। আর যখনই আপনি চলে আসবেন কেয়ারে, এগুলো তো থাকে এই এই কাজগুলোতে কি হয়, এই 3টা লেয়ারে দেখা যাচ্ছে যে ডেটার উপর ভিত্তি করে কাজগুলো করা হয়। মানে এই কারণে সাপোর্ট দেওয়া হয়, ডেটা টিম থাকে এই কারণে যে গত বছর প্রশ্ন করা হলো যে কোম্পানির ওনার জিজ্ঞেস করতেছে, আচ্ছা গত বছর কত সেল করছি, আচ্ছা গত 5 বছরের সেলসের রেশিও কেমন, তাহলে আমরা আগামী 2 বছর কত কি পরিমাণ সেলসের টার্গেট দিব বলেন তো। এই কোশ্চেনটা আপনাকে করবে, আমাকে করবে, ডেটা সায়েন্টিস্ট টিমকে, ডেটা টিমকে করবে। সো আমরা অ্যানালাইজ করে বলবো, স্যার গত 2 বছরে কিন্তু আমরা এই পরিমাণ সেল করছি, আর এখন আপনি স্যার বলেন কি পরিমাণ আপনি সেল করতে চান। তখন বলবে আচ্ছা আমি এত সেল করছি, এটা কি ফিজিবল স্যার, চেক করে বলি। তখন আবার চলে আসি যে 5-এ, তখন আবার হিস্ট্রিক্যাল চেক করে বলি হ্যাঁ স্যার টিমের ক্যাপাসিটি অনুযায়ী ফিজিবল, বাট আমাদের এখন যে টিম সাইজ আছে এই টিম সাইজ এটা হবে না স্যার, এটা আরো বড় লাগবে। আবার চলে যায় আবার প্রথমে। তো এইভাবে করে ব্যাক টু ফোর্থ করে করে আমরা তখন এই কমিউনিকেশন করে তারপরে রাখি। দেন হচ্ছে কি হচ্ছে এই যে টেকনিক্যাল এই কাজগুলো হচ্ছে টেকনিক্যাল স্কিলগুলো প্রয়োজন হয়। যেমন এখানে আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করি, বিআই টুলস ইউজ করি, এক্সেল, পাওয়ার বিআই, লুকার স্টুডিও, ট্যাবলু, তারপর হচ্ছে যে এই ক্যালকুলেশন প্রসেস এগুলো ইউজ করি, মানে যা আমরা দেখতেছি বা শিখবো আর কি। দেন হচ্ছে যে কেপিআই সেট, এখানেও টেকনিক্যাল স্কিল, এখানেও অ্যাচিভমেন্ট ইভ্যালুয়েশন টেকনিক্যাল স্কিল, ইভ্যালুয়েশন আবার কমিউনিকেশন স্কিল, এখানে হচ্ছে সিনিয়র লেভেলের বা ম্যানেজমেন্ট লেভেলের কমিউনিকেশন করা, যে আপনার কাজের পারফরমেন্স এরকম এরকম এরকম। এইগুলো লার্নিং এর ক্ষেত্রে আবার লাগে, তখন লার্নিং এর ক্ষেত্রে দেখতে হয় যে ট্রেন্ড কেমন, প্যাটার্ন কেমন, যাকে নিয়ে যে টিমকে নিয়ে কাজ করতেছি বা যে প্রজেক্টে কাজ করতেছি প্রজেক্টের গতি কেমন, বা যে প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করছি প্রোডাক্টের আসলে ফিচার কেমন, বা যে মার্কেটিং টিম নিয়ে কাজ করছে মার্কেটিং টিমের গত 2 বছরের অ্যাচিভমেন্ট কেমন, বা গত 6 মাসের পারফরমেন্স কেমন, তাদের আরওআই রেট কেমন, তাদের কনভার্সন রেট কেমন, এই জিনিসগুলো চেক করে। এগুলোর জন্য আবার কি করা, এই টেকনিক্যাল স্কিলগুলো প্রয়োজন হয়। তো এই যে গতকাল আজকে আমরা আলোচনা করলাম আপনাদের আসলে আমাদের জার্নিটা কি, আমরা বিআই অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিস্ট বা এই ডেটা সায়েন্সের এই পোর্শনে কাজ করি কোথায়। এইটা হচ্ছে একটা বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত, এই 10টা স্টেপস শুরু থেকে শেষ পর্যন্ত। এর মধ্যে আমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন, অ্যাক্টিভ রোল কোথায়, এই জায়গাগুলোতে 5 এবং 6। 5-6 যে এই জায়গাতে 5 মানে 5 থেকে 8 পর্যন্ত, এর মধ্যে আমাদের মোস্ট অ্যাক্টিভ কাজগুলো থাকে। আর সবচেয়ে বেশি কাজ করতে হয় আমাদের এই 6-7 নিয়ে, সবচেয়ে বেশি আমাদের কাজ করতে হয় 6-7 নিয়ে, মানে 5-6-7 নিয়ে। এই 5-6-7 হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ফোকাসে কাজ করতে হয়। আপনি একটা বিজনেস অ্যানালিস্ট হিসেবে একটা কোম্পানি জয়েন করেন, আজকে জয়েন করার পরে আপনাকে অ্যাসাইনমেন্ট ধরাই দিবে কোন লেভেলে, এই জায়গায় কি বলবে, আচ্ছা দেখো তো আমাদের গত 6 মাসের সেলস রিপোর্ট দেখে আমরা কি নতুন একটা মানে কি মনে হচ্ছে, এই প্রোডাক্টকে আমাদের কন্টিনিউ করা উচিত, বা এই প্ল্যানটা আমাদের রাখা উচিত, বা এই মডেলটা কি আমাদের কন্টিনিউ করা উচিত না করা উচিত না। এক্সাম্পল, কিছু কিছু কোম্পানি আছে দেখবেন তাদের একই প্রোডাক্ট 10 বছর 20 বছর ধরে চালায় যাচ্ছে, চেঞ্জ করতেছে না। কেন? তার কারণ হচ্ছে তারা হিস্ট্রিক্যাল ডাটা চেক করে দেখলো যেটা তাদের জন্য প্রফিটেবল। যেমন বিভিন্ন কোম্পানি এরকম করে অনেক প্রোডাক্ট আছে। আবার এই যে কাজগুলো করতেছে এগুলো কাদের দিয়ে করাচ্ছে, এই অ্যানালিস্ট টিম দিয়ে করাচ্ছে, প্রোডাক্ট ম্যানেজার বা যেই কাজটা করতেছে সে তার রোলটা তখন ওই জায়গায় কি হয়ে যাচ্ছে, অ্যানালিস্টের রোলটা হয়ে যাচ্ছে, ভূমিকাটা অ্যানালিস্ট হয়ে যাচ্ছে। বা কোনো কনসালটেন্সি ফার্মকে দিয়ে করাচ্ছে, ওই কনসালটেন্সি ফার্মও দেখা যাচ্ছে অ্যানালিস্ট দিয়ে কাজগুলো করাই দিচ্ছে। তো আপনার যে ভবিষ্যতে যারা আমরা ডেটা নিয়ে কাজ করব, আসলে আমরা কোন জায়গাটায় ভূমিকা পালন করব, কোন জায়গাটা রোল প্লে করব, এই রোল প্লে করার ব্যাপারটা হচ্ছে এইখানে। তো বিজনেস গ্রো করে মূলত এই অ্যাকশন 7 নম্বরে, যে এই অ্যাকশন এবং অ্যাচিভমেন্টের উপর বেস করে বিজনেস গ্রো করে। আর এই অ্যাচিভমেন্ট অ্যাকশনটাকে প্রপারলি লাগাম ধরার টানার কাজটা হচ্ছে এই কেপিআই, এই ইভালুয়েশন ফলো আপ, এইগুলো। সো এই ডেটার রোলটা এই কোম্পানি, এখন বড় বড় কোম্পানিগুলো কেন এত করে কেন এই ডেটা সায়েন্টিস্ট, ডেটা টিম, বিভিন্ন রকমের ডেটা টিম এদেরকে বা ডেটার উপর ডিপেন্ড করতেছে, কেন করতেছে? ও অনলি ওয়ান রিজন, কারণ আপনি মাথা ঠেলে ব্যবসা করার দিন শেষ। জায়ান্ট অর্গানাইজেশন এখন কাজ করতেছে এআই বেস। এই যে কাজগুলো চেকলিস্ট, হিস্ট্রি, এই কেপিআই সেট করা, অ্যাচিভমেন্ট, এই পুরো প্রসেসিংটা
যেই কোম্পানি যত সুন্দর করে ডেটাবেজ নির্ভর করে অটোমেশন করতে পারে ওই কোম্পানির সাকসেস রেট তত ভালো। আর যে কোম্পানি এখন আপনি যে কোম্পানিতে যাবেন টুডে টুমোরো যাবেন ওই কোম্পানিতে ধরেন অটোমেশন নাই থাকতে পারে, তাহলে কি আপনার ম্যানুয়ালি কাজ করা লাগবে না? মানে আমরা গাড়ি চালানো শেখার ক্ষেত্রে কি মানে কোনটাকে প্রায়োরিটি দেই, যে আপনি ম্যানুয়াল গাড়িটা চালানো শিখতে পারলে বেটার, কারণ ইন কেস অফ ইমার্জেন্সি আপনার যদি কখনো ম্যানুয়াল গাড়ি হাতে চলে আসে যেন এই কথা না বলতে পারেন যে আমি তো অটো চালাই অভ্যস্ত, ম্যানুয়াল চালাতে পারি না। সো আপনাকে কি করতে হবে, ক্যালকুলেশন করা, অ্যানালাইসিস করার প্রসেস, এই এমআইএস রিপোর্টিং কিভাবে করতে হয় এগুলোও শিখতে হবে। কেন আপনি, কারণ আপনি যে চিন্তা করেন যে না আমি একটা কোম্পানিতে যাবো শুধু বসবো ড্যাশবোর্ড ডিজাইন করবো, এটা ইটস কোয়াইট ইম্পসিবল, এটা কখনো হয় না। আপনাকে দেখবেন ডকুমেন্টেশন কাজ করা লাগবে, আপনাকে এই ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে মানে কেস স্টাডি করা লাগবে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন, আপনাকে ফিজিবিলিটি টেস্ট করা লাগবে, এগুলো করা লাগবে। দেন দেখবেন যে একটা ড্যাশবোর্ড ডেভেলপ করা টাইম পাচ্ছেন 2-1 দিন, বা যদি কোম্পানিটা অনেক বড় হয় তখন এভাবে ভাগ করে দেওয়া হয় যে ডেটা টিমের কাজ শুধু এমআইএস এর কাজ হচ্ছে রিপোর্টিং করা, ভিজুয়ালাইজেশন বি অ্যানালিস্টের কাজ হচ্ছে শুধু ভিজুয়ালাইজেশন গুলো করা, ডেটা অ্যানালিসিসের কাজ হচ্ছে প্রবলেম সলভিং নিয়ে কাজ করা, বিজনেস অ্যানালিস্টের কাজ হচ্ছে পুরো ফুল চ্যানেলে কাজ করা, কমিউনিকেশন করা, এইভাবে করে আলাদা ভাগ করা থাকে যখন লার্জ স্কেলে যায়। বাট আপনি যখন একটা মডারেট লেভেল একটা স্মল অর্গানাইজেশন কাজ করেন বা আপনার নিজের ফার্ম, আপনি এখন সব, তখন তো আপনার সব রোল প্লে করা লাগবে। আপনি যদি কোন রোলের কাজ কি, কোনটা কিভাবে কাজ করে, কোন কোন ফেজে কাজ করতে হয়, স্ট্যান্ডার্ড কি, এগুলো যদি না জানেন তাহলে কেমনে কাজ করবেন? তো এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি বেসিক লেভেলের গত 2 দিনের ক্লাসে আমরা মূলত থিওরিটিক্যাল যে আলোচনাগুলো করছি এগুলো হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল, এগুলো আসলে বেসিক, এগুলো আপনার আমার জানা উচিত। এগুলো যদি আপনি না জানেন তাহলে হচ্ছে কি হবে, তাহলে হচ্ছে আপনার আমার ধরেন মানে আমরা টুলস পারবো আর কিছু পারবো না, এটা হবে দিন শেষে মানে বড় কথা আর কি। তো আমার এখন আমি এবার প্রতি ক্লাসে আমরা যেটা নেই 1-2 মিনিট মানে আমরা ফিডব্যাক সেশন নেই। মানে আসলে আমি এটা এই কারণে নেই যে আমি জানার চেষ্টা করি আসলে আমার এই আলোচনা আপনি কতটুকু বুঝতে পারছেন, আপনার কতটুকু কোন কোন জায়গায় আপনার ভ্যালু অ্যাড করছে আজকে ওই জিনিসগুলো জানা। তো আমরা একটু আবার গত ক্লাসের মতো ফিডব্যাক নিব। জাহিদ হাসান ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জাহিদ হাসান, আচ্ছা। শামীম আর লাবণ্য শুনতে পাচ্ছেন? সরি, শামীম আর লাবণ্য শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আপনি একটু সংক্ষেপে আজকের ক্লাসে কি বুঝলেন আপনার একটু ফিডব্যাকটা শেয়ার করেন। ভাইয়া সরি ভাইয়া আমি হচ্ছে এটা একটু বলতে পারতেছি না, কারণ আমি ভাইয়া শুরু থেকেই কয়েকবার বের হয়ে গেছি, আমার আজকে নেটটা খুবই আনস্টেবল ভাইয়া, এই কারণে ভাইয়া আপনি রেকর্ডিংটা আমাকে দেখতে হবে ভাইয়া, সরি ভাইয়া। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মুন ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আগের দিন ওয়ার্কফ্লোটা বুঝেছিলাম, আজকে একটু বিজনেস সম্পর্কে যে আমাদের রোল কিগুলো, মানে আমাদের রোল কি হবে এই জিনিসগুলো একটু একটু জানলাম আর কি। এছাড়া এমনি আমাদের মানে টুলস রিলেটেড ক্লাসগুলো শুরু হবে কবে থেকে? নেক্সট ক্লাস থেকে। আচ্ছা, মানে একটু ফান্ডামেন্টাল গুলো বুঝলাম আর কি, মানে মানে ভালো ছিল। ফান্ডামেন্টাল গুলো না বুঝলে তো টুলস শুধু টুলস করে লাভ নাই তো, আচ্ছা, বুঝতে পারছি। এই আর কি। বাট আপনার কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? আচ্ছা, ওকে। তারপর হচ্ছে প্লাবন শুনতে পাচ্ছেন? জি স্যার। জি, আপনি একটু আপনার ফিডব্যাকটা দেন আজকের ক্লাস সম্পর্কে। স্যার ক্লাসটা থেকে যা বুঝতে পারলাম, ইনিশিয়ালি হচ্ছে আমরা কোন লেভেল পর্যন্ত যাবো এই কোর্সটাতে, আর সেকেন্ডলি হচ্ছে যে স্যার মানে কোন কোন জায়গায় মানে কাজ করতে হবে আর কি, ওইটাই একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন আপনি। তো ওইটাই আজকের ক্লাসের ছিল কি, যে লাস্টে যে স্লাইডটা এখন মানে আমাদের স্ক্রিনে আছে। ওকে, এই কনসেপ্টটা আপনার জন্য কি নতুন ছিল? জি স্যার, মানে স্যার অ্যাকচুয়ালি আমার জন্য এই ফিল্ডটাই নিউ, মানে আমি অ্যাকচুয়ালি বাইরে এটাতে এই সাবজেক্টের উপরে এমএসসি করার জন্য মানে ইন্টারেস্টেড আর কি। তো আমি এই জন্য এই কোর্সটা নিয়েছি, তো আমি যাতে মানে কিছু একটা বেসিক ধারণা নিয়ে যেতে পারি আর কি। তো ওকে, কমপ্লিটলি ফিল্ডটাই আমার জন্য new। আশা করি আজকের ক্লাসটা আপনার জন্য হেল্পফুল হয়েছে মোটামুটি।
জি স্যার, আমি স্যার কিছু রোল বুঝতে পারলাম যে কি কাজ করা হবে। ওকে, জি, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মোহাম্মদ আব্দুল কালাম, শুনতে পাচ্ছেন ভাইয়া? মেবি আপনি আজকে ফার্স্ট ক্লাস করছেন না? না, আমি ফার্স্ট ক্লাস, আমি সেকেন্ড ক্লাস করছি। আমি আপনার এই গত ক্লাসটা অ্যাটেন্ড করেছিলাম, তো পুরোপুরি অ্যাটেন্ড করতে পারিনি, প্রথম দিকে মিস হয়েছিল, পরে অবশ্য ভিডিও দেখে আমি একটু অ্যাবজর্ভ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার আজকের ক্লাসটা ভালোই লেগেছে। আপনার আপনি যেটা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে ডেটা সায়েন্সের স্টেপ গুলা কি, অ্যাকচুয়ালি আমরা ডেটা সায়েন্স বলতে কোন ভীষণটাকে বুঝি। আর আমরা ডেটা সায়েন্স বললে মনে করি যে আসলে এটা বোধ হয় ডেটা অ্যানালিটিক্স বা এরকম বা বিজনেস অ্যানালিস্ট এই কিছু একটা, কিন্তু আসলে ডেটা সায়েন্সের এলাবোরেশনটা অনেক বড়। তো আপনার এই ডেটা থেকে যেটা দেখলাম যে একজন বিজনেস অ্যানালিস্ট হতে গেলে তার যে ডেসক্রিপটিভ, তারপরে আপনার প্রেডিক্টিভ এবং আরেকটা বললেন বোধহয় প্রেসক্রিপটিভ, বোধহয় না, এই তিনটা অ্যানালাইসিস কথা বললেন। পাশাপাশি দেখলাম যে আপনি এই যে গ্রাফটা দেখিয়েছেন আমাদেরকে, যে এমআইএস গ্রাফ, তারপরে বিজনেস ইন্টেলিজেন্স এবং বিজনেস ডেটা অ্যানালিস্ট, বিজনেস ডেটা অ্যানালিস্ট, অ্যানালিস্ট, এই মেশিন তিনটা লার্নিং। এই তিনটা স্টেপ পার হলে একজন বিআই অ্যানালিস্ট হতে পারবে। বাট if I want to be a data science the analyst, then I have to go another two more লেভেল, step. মানে সবগুলো কিন্তু কভার করতে হবে। জি জি জি, যেটা হলো আপনার মেশিন লার্নিং বা ডিপ লার্নিং, অ্যাজ ওয়েল এজ আপনার এআই, মানে এআই নিয়ে যেটা কথা বললেন। তো আমরা এই লেসনে বোধ আমরা আপ টু বিজনেস প্রিডিক্টিভ অ্যানালাইসিস পর্যন্ত আমাদেরকে বোধ হয় বি অ্যানালিস্ট হিসাবে বোধ হয় আমাদেরকে জার্নিতে থাকবে। মানে আমি 2 মাসে আপনাদেরকে ডেসক্রিপটিভ পর্যন্ত শিখাবো। আচ্ছা আমার পরে বাকি যারা আছে তারা হচ্ছে প্রেডিক্টিভ দেখাবে আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, তো এই মোটামুটি আপনার অ্যাবজর্ব করতে পেরেছি আসলে। আর এখন যে আমি যে টেবিলটা যেটা এখন ওপেন করা আছে, যে টেবিলটা বিজনেস, একটা বিজনেসের মডেলে কিভাবে কোথায় আমাদের রোলটা, এটা কি বুঝলেন? আম, এখানে আসলে যেটা বুঝতে পেরেছি যে হিস্টোরিক্যাল ডাটা থেকে আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন নিতে হবে, যেমন সোয়াট অ্যানালাইসিস আছে, তারপরে আপনার বিভিন্ন কোন এরিয়াতে ফোকাস করতে হবে, বুঝতে পেরেছি, মোটামুটি আপনি ধারণা নিতে পেরেছেন। জি কেয়ারে গুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। জি, থ্যাংক ইউ ভাইয়া। তারপর হচ্ছে মাহিদুল ইসলাম, শুনতে পাচ্ছেন ভাইয়া? জি ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার ফিডব্যাকটা যদি একটু বলতেন আজকে কি। আপনার সাথে আজকেই ফার্স্ট জয়েন করছি, তাও একটু লেটে। তাও আমি তা বুঝলাম যে আসলে একজন বিআই অ্যানালিস্ট হিসেবে কাজ করতে হলে যে আমাদের রোলটা কি কি হবে, এটা এবং আমার কাজগুলো কি কি হবে, এটা আসলে মেনলি আপনি দেখানোর চেষ্টা করলেন যে বেসিক জিনিসগুলো বা আমাদের কাজ কি কি, এই বিষয়গুলো। ওকে, বা একটু কোশ্চেন ছিল ভাইয়া। বলেন ভাই। হ্যাঁ, একটা হলো যে বিআই অ্যানালিস্ট আর ডাটা অ্যানালিস্ট, এই দুইটা রোলের ভিতরে আসলে বা কাজ করতে গেলে কোথাও যদি কোনো কোম্পানির কাজ করতে গেলে দুইটার আসলে বেসিক পার্থক্য কি? আর একটা হলো আপনারা আসলে কোর্স তো করাইছেন বিআই অ্যানালিস্ট, তো এই ক্ষেত্রে ডাটা অ্যানালিস্ট যে কোর্স গুলো অন্যরা করাইতেছে বা নর্মালি হয়, এই দুইটার ভিতরে আসলে কোনো পার্থক্য আছে কিনা, নাকি আচ্ছা, আপনারা প্রথম কথা হচ্ছে ডেটা অ্যানালিস্ট আর বি অ্যানালিস্ট হচ্ছে 95% সেম বা 90% সেম। 10% হচ্ছে কমিউনিকেশন, আর হচ্ছে মানে কমিউনিকেশন এরিয়াটা যার যত বেশি সে তখন বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করে। আর ডেটা অ্যানালিস্ট হচ্ছে পার্টিকুলার ফোকাস অন পার্টিকুলার অ্যাসাইনমেন্ট টপিকস অন হ্যান্ডেলিং লার্জ ডেটা সেট, ওখান থেকে ফাংশন বের করে, মানে ইনসাইট বের করে, জি জি। যেটা আমাদের এই কোর্সের মধ্যেও থাকবে। তার মানে ডেটা অ্যানালিস্ট কভার করেও মানে এক্সট্রা কিছু দেওয়া হবে আপনাদের এখানে, এই তো ভাইয়া? ডেটা অ্যানালিসিস কভার করে দেন বিজনেস অ্যানালিসিসে যাব আমরা। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। মানে এমআইএস কভার করব, তারপরে ড্যাশবোর্ড, মানে তারপর হচ্ছে বিজনেস বিআই কভার করব, দেন ডেটা অ্যানালিস্ট কভার করব, ব্যাপারটা এরকম আর কি, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, তারপরে সানল, আপনি একটু বলেন আপনি কোন কোন পোর্শনটা আসলে বুঝতে পারছেন আজকের এই কার্ভের, মানে এই সেশনে? আচ্ছা, আমি আনঅ্যাভেলেবল। আমরা দেন চলে যাচ্ছি কাশফিয়া, শুনতে পাচ্ছেন আপু? জি ভাইয়া। জি, আপনি একটু আপনার ফিডব্যাকটা দেন আজকের ক্লাসের। এমনিতে তো পুরোটাই মোটামুটি ভালোই বলেছি। লাস্টে যে বিজনেসের পার্টটা যে ক্লিয়ারে আর কেপিআইটা আগে
একটু কনফিউশন ছিল, এখন আজকে একটু ভালো বুঝতে পারছি যে কেয়ারে যেমন একটু ব্রড সেকশন, তো কেপে একটু ছোট, মানে স্পেসিফিক জিনিস বোঝাচ্ছে, তো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, তাতে ভালোই লাগছে। ওকে, আপনার জন্য নতুন কি কি ছিল আজকে? আর কেপিআইটা আমি আগেও শুনেছি, কিন্তু কেয়ারেটা শোনা হয়নি, তো ওটা নতুন শেখা হলো আর কি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আপু। তারপরে ফারিয়া। ভাইয়া আজকে এই টেবিলটা থেকে অ্যাকচুয়ালি আমাদের রোলটা কি হবে বা স্টেপ গুলো কি হবে সেগুলো বুঝতে পারলাম। হ্যাঁ, আর ফার্স্ট যে চারটা স্টেপ আছে, এই চারটা স্টেপ হচ্ছে আপনার আন্ডার কনসালটেশনে থাকতে হবে, মানে কারো কনসালটেশনে, মানে যারা হায়ার লেভেলের আছে, হ্যাঁ, রাইট। তাদের কনসালটেশনে এই চারটা স্টেপে আপনার মানে কাজগুলো আগাতে হবে, হ্যাঁ, তাদের সাথে কোলাবোরেট করে আগাতে হবে। হ্যাঁ, আর 5, 6, 7, 8 এগুলা হচ্ছে ফিফথ যেটা, ওইটা আপনার অন ডিমান্ডে, মানে এটা আসলে স্পেসিফিক কোনো টাইম লাইন থাকবে না। এটা কখনো এমনও কেমন কাজ আছে এটা করতে 2 মাস লাগতে পারে, 1 মাস হ্যাঁ, লাগতে হ্যাঁ। পারে, 7 দিন লাগতে পারে, এটা কোনো ফিক্স না। এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্টের উপর, কখন কোনটা করতে হবে বা বিজনেস নিডের উপর আর কি। আর বাকি তিনটা হচ্ছে ডেইলি, উইকলি, মান্থলি, এগুলো হচ্ছে একটা স্পেসিফিক টাইমিং ইন্টারভালের মধ্যে সেট করা থাকে, বলাই থাকে যে এক্সাম্পল ফাইন্যান্সের ক্ষেত্রে কি থাকে। আপনার ব্যাকগ্রাউন্ডটা কি জানি আপু? আমার বিজনেস না, কম্পিউটার সায়েন্স। ওকে, কম্পিউটার সায়েন্স হোয়াট এভার। বাট আপনি যখন কম্পিউটার সায়েন্স নিয়ে একটা সফটওয়্যার ডেভেলপমেন্টে যাবেন, আপনার তো প্রতি মাসে প্রজেক্টে আপডেট দিতে হবে না যে একটা প্রজেক্টে কাজ করতেছেন, একটা ধরনের একটা প্রজেক্ট ডেভেলপ করতেছেন, তখন মাইলস্টোন ভাগ করে আপডেট দিতে হবে না ক্লায়েন্টকে, বিজনেসকে। ওইটা এমন হইতে পারে ডেইলি হইতে পারে, হইতে পারে উইকলি, মান্থলি, এটা আসলে মানে কোম্পানির উপর ডিপেন্ড করবে কিভাবে চায়। রাইট। তো 6 আর 7 স্টেপে মেইনলি হচ্ছে আপনার ডেটা কালেকশন আর প্রসেসিং এর যে কাজগুলো সেগুলো হয়ে থাকে। হ্যাঁ, আর 6টা হচ্ছে, 6টে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, তারপর ডেটা সায়েন্টিস্ট, এগুলা তাদের হচ্ছে কোলাবোরেশনের কাজগুলো হয়ে থাকে। আর 7টা মানে যেটা অ্যাকশন অ্যাচিভমেন্ট, ওটা কাজটা শুধু এমআইএস করে থাকে। এমআইএস বা ইভেন তো এখন আপনাকে করা লাগতে পারে, বলতে পারে যে গত মাসের আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট একটু, মানে ফাইন্যান্সের সাথে কথা বলে একটু ভিজুয়ালাইজেশন করে দেখান তো, তখন কি হবে? এমআইএসটা হচ্ছে সবার মধ্যেই হ্যাঁ, এমআইএসটা হচ্ছে সবার মধ্যে একটা কমন রোল। মানে আপনি যদি চিন্তা করেন যে আমি শুধু বিজনেস অ্যানালিস্ট, আমি এমআইএস পারি না, করবো না, তাহলে হয় না ব্যাপারটা। একটা কমন একটা মানে ব্যাপারটা এরকম, আপু কখন এমন হয়েছে যে আপনি তো ডেফিনেটলি রান্না করছেন, কোন এটা বলছেন যে না আমি পেঁয়াজ কাটতে পারি না কিন্তু ভালো বিরিয়ানি রান্না করতে পারি? কথাটা বুঝছেন? মানে বেসিক একটা নলেজ। এইটা বেসিক, এমআইসিং রিপোর্টিং করার স্কিলটা একটা বেসিক। মানে যে কোনো রিপোর্টিং বলতে যে কোনো ঘটনাকে ডেটায় কনভার্ট করে তুলে ধরা, এটাই এমআইএস। এটা একটা বেসিক স্কিল, এটা সবারই থাকতে হবে, এই আর কি। সো আমাদের আর থ্যাংক ইউ আপু। আর ফারহানা আফরোজা। জি, শুনতে পাচ্ছেন আপনি? জি জি, শুনতে পাচ্ছি। জি, আজকে আমরা 3 ধরনের অ্যানালাইসিস দেখলাম, ডিসক্রিপটিভ, প্রেডিক্টিভ আর প্রেসক্রিপটিভ। 3 ধরনের অ্যানালাইসিস কোন কোন জায়গাতে ব্যবহার হয়, কখন আমরা কোনটা করব সেগুলো আলোচনা করা হলো। তারপর এখানে হচ্ছে গিয়ে পুরোটা বিজনেসে হচ্ছে গিয়ে ওয়ার্ক ফ্লোটা দেখানো হলো, যেখানে প্রথম 4টা হচ্ছে একটা বিজনেসে যখন একটা গোল সেট হয় তখন ওটার অপরচুনিটি থ্রেড গুলো যারা কনসালটেন্সি তারা আইডেন্টিফাই করে যখন একটা গোল সেট করে, সেই গোলটাকে অ্যাটেন্ড করার জন্য যে কাজগুলো করতে হয়, ডিসক্রিপটিভ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা হিস্টোরিক্যাল ডাটাগুলো নিয়ে একটা কনক্লুশনে যাই। তারপর আমরা প্রেডিক্টিভ অ্যানালাইসিস করে হচ্ছে গিয়ে ওটার আমরা একটা দিই যে সামনে এভাবে করলেই বিজনেস গোলটা আমরা অ্যাটেন্ড করতে পারবো, সেই কাজগুলো বিআই আর ডাটা অ্যানালিস্ট করে থাকে। আর তারপরে হচ্ছে গিয়ে মেশিন লার্নিং এর ক্ষেত্রে দেখলাম যে ওই যেটা আমরা অ্যাপ্লাই করব সেটার জন্য আমাদের কি কি ইনিশিয়েটিভ নিতে হবে, যেখানে আমরা ওই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে আমাদের গোলটা অ্যাটেন্ড করতে পারবো। এই পুরোটা ওয়ার্কফ্লো এই 4টা কলামে দেখানো হয়েছে, এটাই আমি বুঝেছি। আচ্ছা আপু, আপুর ব্যাকগ্রাউন্ডটা জানি কি? আমার ইকোনমিক্স। আচ্ছা, তো আপনি তো আমাদের এই কোর্সে জয়েন করেছেন, আজকে 2টা ক্লাস, এর আগের ক্লাস আপনি ছিলেন তো, আপনি যে
যে একটা মানে পার্সপেক্টিভ নিয়ে আপনি এই কোর্সটা এনরোল করেছেন, এই দুটা ক্লাসে কি জি। আপনার কাছে মনে হচ্ছে এটা ফুলফিল হচ্ছে বা ফুলফিল হওয়ার দিকে? আমি হ্যাঁ ফুলফিল হওয়ার দিকে, মানে যদিও ওই মানে আমার জন্য এটা, আমার জন্য না, আমি নর্মালি ইয়ে করি, ট্রেডিং করি আর কি। হ্যাঁ, তো আমি ওই অনেকদিন থেকে ঘাটাঘাটি করছিলাম যে ডাটা নিয়ে কিছু কাজ করা যায় কিনা। ওই এমনিও কিছু অনলাইনে বাইরের পোস্ট টোস্টে দেখেছি যে কি কাজ, আমি যদি ট্রেডিংটাতে এটার সাথে মার্চ করতে চাই তাহলে আমার কি কি করতে হবে। তো ওখানে মেইন হচ্ছে যে আমি যতটুকু দেখলাম যে ওই ট্রেডিং, যদি ডে ট্রেডিং বা 4 আওয়ার 1 আওয়ার ট্রেডিং করতে গেলে টাইম সিরিজ অ্যানালাইসিস লাগে। এখন মানে মেইন হচ্ছে যে ওই মেকিং টাইমিং থেকে কাজটা শুরু হয়, তো ওইটার জন্য আমি ভাবলাম একটু প্রিভিয়াস থেকে পুরা জার্নিটাই দেখি আর কি, সেজন্য আমার এটাতে এনরোল করা আর কি। বাট ওকে, বাট আমার কোশ্চেন হচ্ছে মানে ফার্স্ট যে দুটা ক্লাস হয়েছে আপনি কি স্যাটিসফাইড বা ক্লাসের কন্টেন্ট বা যা? হ্যাঁ স্যাটিসফাইড, মানে হ্যাঁ এটা মানে আমার জন্য একটু ওভার রিপিটেড, কারণ এই জিনিসগুলো আমি মানে শুনেছি অনেকবার আর কি। আমি সেটা কোন জায়গায় আমার কাজটা হবে সেটা আমি একটু নিজে নিজে অনেকদিন থেকে ফাইন্ড আউট করছিলাম। তো এই টার্ম গুলো আমার জন্য একটু পরিচিত, কিন্তু হ্যাঁ আমার কাজে লেগেছে আর একটু ক্লিক হয়েছে। যাক, থ্যাংক ইউ। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমি ডকুমেন্টগুলো এগুলো আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে রাখবো, দিয়ে দেবো। লাস্ট ওয়ান, সানাউল আপনি শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আপনি আনমিউট করে কথা বলতে পারেন। আপনি কি বুঝলেন আজকের ক্লাসে? ওকে, তো ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আগামী ক্লাস কবে? আগামী রবিবার, রাইট? না সোমবার? মানডে। মানডে, আগে মানডে। ওকে, নেক্সট মানডেতে আমাদের ক্লাস হবে। আমরা দেন হচ্ছে আমরা আমাদের এই যে ক্লাসের যে টপিকসটা, এই টপিকসটা আপনাদেরকে দিয়ে বলে রাখতেছি। আসলে আমি জাস্ট 2 মিনিট সময় নেব। টপিকসটা হচ্ছে যে আমরা আজকে পর্যন্ত আমরা এই জিনিসগুলো আলোচনা করলাম। আমরা দেন নেক্সট ক্লাসে একটি ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আলোচনা করব। দেন আমরা চলে যাব এক্সেলে, এক্সেল ইন্টারফেস দেখব, কম্পারিজনগুলো দেখব, ডেটা টাইপ দেখব, তারপর হচ্ছে ডেটা ফরম্যাট, ডিফারেন্ট টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয়, অপারেটর কীভাবে কাজ করে, ম্যাথমেটিক্যাল লজিক্যাল রেফারেন্সগুলো কীভাবে কাজ করে এগুলো দেখব, সেল রেফারেন্স, ডায়নামিক স্ট্যাটিক্স ইনপুট এগুলো দেখব। দেন আমরা একটা প্রজেক্ট করবো প্র্যাকটিক্যাল। তারপর হচ্ছে আমরা ফাংশন শিখবো, কীভাবে আসলে ফাংশন রান করে, ফাংশন উইথ অপারেটরস। তারপর হচ্ছে ফাংশন উইথ আপনার হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্যাল ফাংশন কীভাবে রান করে। এই জিনিসগুলো হচ্ছে আমরা প্রথম ক্লাসে যে 4টা পড়াইছি আপনাদেরকে, ওই 4টাই আসলে কভার করব। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যানালিটিক্যাল প্রসেস। এরপর হচ্ছে এই যে ডেটা সামারাইজেশন, ফিল্টার, এগুলো সব ক্লিনিং, এগুলো যা দেখাচ্ছে এগুলো ক্লিনিং, অ্যাগ্রিগেশন প্লাস অ্যানালিটিক্যাল, এই সবগুলোতেই কাজে লাগে আর কি। তারপর হচ্ছে কম্প্যাক্ট ফরম্যাটের কিভাবে কাজ করতে হয়, সামারাইজেশন, পিভট টেবিল এগুলো কিভাবে করতে হয়, ড্যাশবোর্ড কিভাবে ডেভেলপ করতে হয় পিভট টেবিল দিয়ে। তারপরে গ্রাফ, কোন কোন চার্ট কোন সিচুয়েশন আমরা ইউজ করে থাকি এগুলো দেখবো। তারপর হচ্ছে আমরা শিখবো হচ্ছে মাল্টিপল পিভট ডেটাগুলো কিভাবে সামারি করতে হয় একটা পিভট টেবিলের মাধ্যমে। তারপর হচ্ছে আমরা শিখবো হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। তারপরে শিখবো হচ্ছে আপনার লুক আপ অ্যান্ড রেফারেন্স, অ্যাডভান্স লেভেলের কিভাবে ডেটা মানে ডেটা কালেকশনগুলো করতে হয়। তারপরে আমরা দেখবো হচ্ছে আপনার ডেটা ক্লিনিং প্রসেসগুলো দেখবো, প্র্যাকটিক্যাল প্রজেক্ট করব। দেন চলে আসবো হচ্ছে ম্যাক্রোতে, মানে অটোমেশন কিভাবে করতে হয়। তারপরে দেখবো হচ্ছে পাওয়ার কোয়েরি কিভাবে আসলে রান করে। তারপরে দেখবো হচ্ছে ডেটা ট্রান্সফর্ম কিভাবে করি পাওয়ার কোয়েরির মাধ্যমে, ডেটাগুলোকে কিভাবে ক্লিন করি, ক্লিনিং এর প্রসেস প্লাস অ্যানালিটিক্যাল প্রসেস। এইখানে 90% 80% হচ্ছে আপনার 80% হচ্ছে আপনার ক্লিনিং এবং অ্যাগ্রিগেশন, ক্লিনিং, অ্যানালিটিক্যাল, তিনটা মিলিয়ে থাকে। প্রত্যেকটা ফাংশন দিয়েই অ্যাগ্রিগেট করা যায়। কোনোটা একই জিনিস কখন আমরা অ্যাগ্রিগেশন ইউজ করব, ওই একই টুলস কখন আমরা ক্লিনিং ইউজ করব, একই টুলস কখন অ্যানালিটিক্যাল প্রসেস ইউজ করব। দেন আমরা চলে যাবো গুগল শিটের লাইভ কানেকশন, এসকিউএল কোয়ারি, যেটা এসকিউএল আমরা আপনারা শিখবেন, ওটা আমি বেসিকটা আপনাদেরকে দেখাই দিব। দেন আমরা লার্জ ডেটা সেট নিয়ে কাজ করব, ধরেন 30 লাখ 40 লাখ ডেটা সেটকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। তারপর হচ্ছে আমরা কিছুটা আপনার রিপোর্টিং অটোমেশনে চলে যাব গুগল দিয়ে। তারপর হচ্ছে ওয়েব এক্সটেনশন কিভাবে ক্রিয়েট করতে হয়। তারপরে এসকিউএল এর বেসিকটা গুগল কোয়ারি দেখবো আমরা, এটা তারপর হচ্ছে কিভাবে ডেটা কালেকশনের জন্য ফর্ম ইউজ করি আমরা বিভিন্ন প্রসেসের জন্য। তারপরে অ্যাডভান্স লেভেলের স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় চ্যাট জিপিটি এআই দিয়ে, ওগুলো আমরা দেখবো। মানে আপনারা তো এখন আপনাদেরকে জাভা স্ক্রিপ্ট শিখাইতে পারবো না, বাট কিভাবে কমেন্ট করলে এই কোডগুলো তৈরি হয় ওগুলো দেখাই দিবে, যাতে আপনারা কাজ করতে পারেন। তারপর হচ্ছে আমরা পাওয়ার কোয়েরি কানেকশনগুলো দেখবো, ডেক্স মডেলগুলো দেখবো। এরপরে শুরু হবে আমাদের পাওয়ার বিআই।
পাওয়ার বিআই কানেকশন করে ড্যাশবোর্ড তৈরি করব। পাওয়ার বিআই, তারপর হচ্ছে আপনার চলে আসবো লুকার স্টুডিওতে প্রজেক্ট করবো 2-1টা, ড্যাশবোর্ড দিয়ে করবো। এরপর হচ্ছে আমরা গুগল ম্যাপের একটা কাস্টমাইজেশন ম্যাপ দেখাবো, আর লাস্ট একটা কেপিআই ম্যানেজমেন্টের একটা শিট করে দেখাই দিব। তো এই প্রসেসের মধ্যে আমাদের ডেস্ক থাকবে। এই টোটাল কাজগুলো করতে আমাদের মোটামুটি 2 মাস লাগবে। এই প্রসেসটা করলে আপনারা মোটামুটি ডিসক্রিপটিভ এবং ডেটা ভিজুয়ালাইজেশন যে কটা টুলস বললাম, এই এই পর্যায়ে আপনারা মোটামুটি পৌঁছে যাবেন। তারপরের পোর্শনে হচ্ছে আপনাদেরকে নেক্সটে করানো হবে হচ্ছে এসকিউএল এর ইনডেপথ, এরপরে করা হবে পাইথন দিয়ে ইডিএ, এরপরে হবে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সিয়াল মডেল, এরপরে আপনাদের কোর্স শেষ। আর আমার সাথে আপনাদের মোটামুটি আগামী 2 মাসের মধ্যে এই জিনিস এই প্রসেসগুলোই থাকবে আর কি। আর এই পুরো প্রজেক্ট কমপ্লিট করতে আমরা একটা ফুল এন্ড ফাইনাল অ্যাসাইনমেন্ট করব, যেটা আপনাদের কাছে মনে হইতে পারে কাইন্ড অফ হচ্ছে থিসিস পেপার লেখার মতো, বাট এটা একটা পুরো একটাই প্রজেক্ট থাকবে। এটা আমরা মোটামুটি শুরু থেকে শেষ করবো। এটা আমি মোটামুটি 5 নম্বর 6 নম্বর ক্লাসে প্রজেক্টটা দিয়ে দিব আপনাদেরকে। ওইটা বাকি 1.5 মাসের মধ্যে 1 মাসের মধ্যে আপনারা কমপ্লিট করবেন আর কি। সো এই কি করাবো না এটা একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করলে আপনারা একটু দেখে নেবেন, দিয়ে রাখবো আপনাদেরকে। এছাড়া কি কারো কোনো অ্যাডিশনাল কোনো কোয়ারি আছে যে ভাই এটা কি শিখবো কিনা, বা কোনো রিকোয়েস্ট কি আছে যে ভাই এইটা দেখাবেন কিনা আমাদেরকে? স্যার একটু আপনার সাথে পার্সোনালি কথা বলা যেতে পারে, মানে স্যার ক্লাসের শেষে? আপনি আমাকে ফোন দিন ক্লাস শেষ করে, হোয়াটসঅ্যাপে নক দিন। মানে স্যার আমার একটু একটা জিনিস জানার ছিল, মানে স্যার কোর্স রিলেটেড, মানে আমার একটা আদার্স একটা বিষয় জানার ছিল। এটি মানে এই কোর্স রিলেটেড, মানে টপিকস রিলেটেড? স্যার টপিকস রিলেটেড বলতে গেলে কি স্যার, আপনি যদি অনুমতি দিন আমি একটু আমার মানে স্যার মানে যেটা বলতে চাচ্ছিলাম যে স্যার আমি স্যার 2টা এমএসসির অফার লেটার পেয়েছি আর কি, মানে বিজনেস অ্যানালিটিক্স এর উপরেই। তো স্যার আমি জাস্ট আপনার থেকে একটু একটা জিনিস জানতে চাচ্ছি যে কোন কারিকুলামটা বেটার হবে, আপনি যদি আপনাকে একটু দেখাতে পারেন, মানে আমি আমার ডিসিশন নিতে পারবো। মানে আমার আসলে নলেজ আছে কিনা তাও বুঝতেছি না, বা পারবো কিনা তাও বুঝতেছি না। বাট স্যার একটু যদি আপনাকে দেখাই আমি স্ক্রিন শেয়ার দিয়ে, মানে আমাকে জাস্ট একটু মানে মানে আমার ওই ফিল্ডে কেউ পরিচিত নয়, মানে যে স্যার আমি কাউকে আস্ক করবো। জি ঠিক আছে, আপনি দেখাইতে পারেন, সমস্যা নেই। ওকে স্যার, আমি স্যার একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। হ্যাঁ নূর বলো ভাই। স্যার আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমি Hello, কোনো ওয়েট স্যার। আপনাকে নক দিচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই, দেখা স্যার। বলেন। হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে স্যার, স্যার একটা হচ্ছে এই যে এই কারিকুলামটা আপনি যদি দেখেন। আপনার তো একটু জুম, জি স্যার, হ্যাঁ জুম, একটু জুম করেন। আমি একটু জি স্যার। বিজনেস আর একটু জুম করেন, আসলে দেখতে পাচ্ছি না। ওকে স্যার। হ্যাঁ একটু প্রথমে যান, কি আছে এটা দেখি একটু ওভারভিউ। ডানে যান, স্যার জি স্যার। এমএসসি, ওকে ডান, হ্যাঁ দেন তারপরে বিজনেস স্ট্যাটিস্টিক এন্ড ডেটা অ্যানালিসিস, ডেটা ম্যানেজমেন্ট, ডেটা ভিজুয়ালাইজেশন, রিসার্চ মেথড, অ্যানালিসিস ফর বিজনেস প্র্যাকটিস। তারপর দেখি কি আছে, ফোরকাস্টিং এন্ড প্রেডিক্টিভ অ্যানালাইসিস। ওকে, ফোরকাস্টিং প্রেডিক্টিভ অ্যানালাইসিস, এটা মূলত টাইম সিরিজ দিয়ে করবে। তারপর হচ্ছে অ্যানালিটিক্স ফর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, ওকে গুড। ডেভেলপিং লিডারশিপ ক্যাপাবিলিটি ফর প্রফেশনাল প্র্যাকটিস, এখানে হচ্ছে আপনার এই যে ডেভেলপিং লিডারশিপ ক্যাপাসিটি ফর প্রফেশনাল প্র্যাকটিস, এটা দিয়ে আসলে মূলত কি ওই যে কমিউনিকেশন লেভেলটা, কোলাবোরেশনের পার্টটা এখানে আসলে মূলত বোঝানো হবে। একাডেমিক ল্যাঙ্গুয়েজ স্কিল ফর পোস্ট গ্রাজুয়েট, এটা একটা কমন একটা জিনিস। বিজনেস চেইন বিজনেস ক্লিনিক পিজি গ্রুপ কনসালটেন্সি প্রজেক্ট, এটা কোন একটা পার্টিকুলার প্রজেক্ট করানো হবে আপনাদের হয়তো বা। এরপর সেকেন্ড গুলো স্যার, লাস্ট গুলো স্যার প্রজেক্ট টাইপের। এরপরে অ্যাপ্লাইড ম্যানেজমেন্ট ওয়ার্ক ফর ইনভেস্টমেন্ট, ওই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি ধরনের প্রসেস ফলো করে, মানে ফলো করতে হয়, কি ডকুমেন্টেশন ফলো করতে হয়, কি স্টেপস ফলো করতে হয়, ওই ধরনের কোনো কিছু একটা দেখাবে। এরপর এগুলো ওকে। তো এইটা হচ্ছে আপনার উপরের পোর্শনটা হচ্ছে আপনার কোর্সের ওভারভিউ। আর সেকেন্ড আরেকটা কি স্যার, মানে দুই ইউনিভার্সিটির কি, মানে স্যার আমি জানতে চাচ্ছি যে কোনটা স্যার বেটার অপশন হয়, যে স্যার মানে আমি যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডের, মানে আমার এটা নিয়ে একদমই নলেজ নেই, যার কারণে আমার এই কোর্সটা নেওয়ার কি যে আমি কিছুদিন শিখতে পারি। নেটওয়ার্ক অ্যানালিসিস ফর বিজনেস, রিসার্চ সাইকোলজি এন্ড প্র্যাকটিস, বিগ ডাটা অ্যানালিটিক্স, ওকে, বিজনেস অ্যানালিটিক্স, ইন্ট্রোডাকশন, ব্লক ফাইন্যান্স এন্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ম্যানেজমেন্ট কনসেপ্ট, স্ট্র্যাটেজিক চেঞ্জ, ওকে। সেকেন্ডটা একটু বেশি কোয়ালিটিফুল মনে হচ্ছে। এটা সেকেন্ডটা এটা কোন ইউনিভার্সিটির? স্যার সেকেন্ডটা হচ্ছে স্যার হেরিওট ওয়াট ইউনিভার্সিটি। এটা কোথায়? স্যার ইডিনবার্গে, স্যার স্কটল্যান্ডে।
আচ্ছা, আপনার ব্যাচেলর কি নিয়েছিল? স্যার মার্কেটিং। মার্কেটিং ছিল। কোত্থেকে করছেন আপনি? স্যার ইস্ট ওয়েস্ট। ইস্ট ওয়েস্ট। এখন এইখানে আপনি যাওয়ার আগে দেখেন এখানে বিজনেস অ্যানালিটিক্স ইন্ট্রোডাকশন বিগ ডেটা। সো এখানে বিগ ডেটায় আপনারা একটু ভালো করে পাইথনটা শিখে যান। কবে থেকে হবে জানি না, কোন সেশনে আপনি সেপ্টেম্বরে সেপ্টেম্বর। বিগ ডেটার জন্য পাইথন খুব ভালো করে শিখে যান। তারপর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স একটু ভালো করে দেখেন, তাহলে আদারওয়াইজ বিগ ডেটাটা বুঝবেন না। বিগ ডেটার জন্য আপনার আবার হুড অফ অ্যাপাচি স্পার্ক এগুলো লাগবে। সো এসকিউএলটা মানে কোয়ারি লাগবে, না হলে এটা বুঝবেন না, পাইথন ছাড়া বুঝবেন না। আর হচ্ছে টাইম সিরিজ, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স এগুলো লাগবে। ফাইন্যান্সিয়াল এন্ড ফাইন্যান্স রিপোর্টিং এটা আপনি বিজনেস বিবিএতে মানে বিবিএতে পড়ে আসছেন, এটা পারবেন। এটা পড়া উচিত। ম্যানেজমেন্ট কনসালটেন্সি এটাও বিবিএতে পড়ছেন, পারবেন। স্ট্র্যাটেজি চেঞ্জ এটাও পারবেন। এগুলো শুধুমাত্র এই এই পার্টে হচ্ছে আপনার একটাই হচ্ছে একটু চ্যালেঞ্জিং সাবজেক্ট হবে, সেটা হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স এন্ড ইন্ট্রোডাকশন টু বিগ ডেটা। যেহেতু ইন্ট্রোডাকশন তো এটা বেসিক লেভেলে থাকবে। আর আরেকটা হচ্ছে বিগ ডেটা অ্যানালিসিস, রিসার্চ সাইকোলজি। এখানে হচ্ছে এই সেকেন্ড ফোর্থ যেটা দেখাচ্ছেন স্কটল্যান্ডের, এটা আসলে আপনার ডিরেক্ট পিওর টেকনিক্যাল সাউন্ড জিনিসটা একটু কম। আর আগেরটা একটু জানতো, একটু দেখি আগেরটায়। ইয়েস স্যার। এটা একটু জুম করেন। ইয়েস স্যার। এখানে একটু জুম করেন, আবার একটু দেখি। বিজনেস স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা অ্যানালাইসিস, ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড ভিজুয়ালাইজেশন, রিসার্চ মেথোডলজি, ফোরকাস্টিং। না, এইটাই আপনার বেশি মানে স্ট্যাটিস্টিক। এবং এটা কোন ইউনিভার্সিটির? স্যার নর্থাম্ব্রিয়া। এটা কোথায়? স্যার নিউক্যাসল আপন টাইম। আচ্ছা, এক মিনিট। ওইটা হচ্ছে মোর লাইকলি টু বিজনেস রিলেটেড, মানে আপনার বিজনেস স্টোরদের জন্য ওইটা আপনাদের ইজি হবে। স্যার কোনটা স্যার? আগেরটা মানে স্যার হেরিওদোয়ার যেটা বলছেন। হ্যাঁ ওইটা। আর এইখানে যেটা আছে যে বিজনেস স্ট্র্যাটেজি, ডেটা অ্যানালিটিক্স, তারপর যে ডেটা ম্যানেজমেন্ট, এই ডেটা ম্যানেজমেন্টে এসকিউএল কোয়ারি, ভিজুয়ালাইজেশন ক্ষেত্রে হয়তো বা পাওয়ার কোয়ারি বা এগুলা, বা আপনার ভিজুয়ালাইজেশন আলাদা করে মডেল ইউজ করে, জানি না কি ইউজ করবে, বাট ভিজুয়ালাইজেশন টুলস এর টেকনিক দেখাবে। আর রিসার্চ ম্যাথোডোলজি, এগুলো তো আসলে রিসার্চ মেথড, অ্যানালাইসিস ফর বিজনেস প্র্যাকটিস, এগুলোও রিলেভেন্ট হচ্ছে, আপনার কিছু টেকনিক থাকবে। কিন্তু ফোরকাস্টিং আর প্রিডিক্টিভ এখানে পুরো আপনার লাগবে। এখানে হচ্ছে আপনার ওই যে স্ট্যাটিস্টিক্স বেস, হ্যাঁ। আর অ্যানালিটিক্স ফর কম্পিটিটিভ অ্যানালাইসিস মানে অ্যাডভান্টেজ, এটাও আপনার স্ট্যাটিস্টিক্স বেস। মোটামুটি আপনি টেক বেসে দুইটা কোর্সে যদি আপনি যান না কেন, যে কোনো জায়গায় পড়তে যান না কেন, আপনাকে ওর পাইথন দিয়ে পাইথনের প্রজেক্ট করাবেই নাম্বার 1। আর হচ্ছে বিগ ডেটা যেখানে আছে, যেখানে করাচ্ছে বিগ ডেটা, এখানে আবার বিগ ডেটা নাই। বুঝতে পারছি। এখানে কিন্তু এই মডিউলে কিন্তু বিগ ডেটা নাই। সো বিগ ডেটা যদি থাকে তাহলে কিন্তু আপনার আবার ওই যে কোয়ারি, পাইথন, স্ট্যাটিস্টিক্স এগুলো লাগবে। সো এখন আপনি মোটামুটি দেখেন কোনটা আপনার জন্য একটু কনভিনিয়েন্ট। স্যার একটা লাস্ট কোশ্চেন, কোনটা স্যার মানে ফিউচারে যদি জবে যায়, মানে কোন মডিউলটা বেশি হেল্পফুল হবে, মানে যেটাই ধরেন শিখলাম? ভাই ডিপেন্ড করবে আপনার কোনটা আপনি স্কিল ডেভেলপ করতে পারেন। বুঝতে পারছি। মানে ব্যাপারটা হচ্ছে কেউ আছে যে আপনার এই যে হাসিন হায়দার, উনি মনে হয় আপনার মেডিকেলে এমবিবিএস করে পরে ডেভেলপার হয়েছে। আবার কেউ আছে হচ্ছে আপনার বিবিএ কমপ্লিট করে ভিডিও এডিটর, মানে ভালো একটা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হয়ে যায়। আবার কেউ আছে দেখা যাচ্ছে কিছুই পারে না, কোন রকম কোন 10 ম্যাট্রিক পাস করছে, সেও দেখবেন ওয়েব ডেভেলপার হয়ে গেছে। স্যার না স্যার, কোয়েশ্চনটা ছিল স্যার, একটা তো স্যার আপনি বললেন টেকনিক্যাল, আরেকটা হচ্ছে স্যার একটু স্যার বিজনেস ওরিয়েন্টেড। স্যার আপনার দ্বিতীয়টা যেটা মানে ব্ল্যাক এন্ড হোয়াইট না, সরি হোয়াইট যেটা, ওইটা বলে ওইটা হচ্ছে আপনার একটু বেশি বিজনেস রিলেটেড। বুঝতে পারছি। এখানে শুধু একটাই পোরশন আছে, সেটা হচ্ছে বিগ ডেটা। এখানে একটা প্রসেসর শুধু বিগ ডেটা। তবে এটা শিওর থাকেন যে আপনি যেহেতু দেশের বাইরে যাচ্ছেন, আপনাকে অবশ্যই বিগ ডেটা নিয়ে কাজ করতে হবে। ওরা যেখানে ডেটাগুলো রাখে বা যেই জায়গায় কাজ করবেন, যেই প্রসেসে কাজ করবেন, ওই প্রসেসে আপনাকে বিগ ডেটা নিয়ে কাজ করতে হবে, মানে লার্জ স্কেলের ডেটা সেট। আমাদের দেশে যেমন ছোট কোম্পানি, ধরেন এক্সাম্পল, এগুলো মেনটেন করে না, বাট ওরা মেনটেন করে সবাই। ওরা মানে স্যার তাইলে স্যার সেকেন্ড মডিউলটা হেল্পফুল হবে। স্যার আরেকটা কোয়েশ্চন ছিল, আমি তো এই কোর্সটাতে আছি, মানে এনরোল করেছি, তো স্যার এটা যদি আমি শিখতে পারি প্রপারলি, মানে এটার থেকে, তো ওইটা তো আমার জন্য ফিউচারে হেল্পফুল হবে, মানে সেকেন্ড যে কোর্সটা ওইটা মানে করার জন্য। হ্যাঁ, সেকেন্ড মডিউলটা হেল্পফুল হবে। ওইখানে আপনি এখানে প্রিডিক্টিভ অ্যানালাইসিস শিখবেন, এখানে হচ্ছে আপনি কোয়ারি শিখবেন, এখানে পাইথন দিয়ে ইডিএ শিখবেন,
এখানে বিগ ডাটার মডিউলগুলো একটু দেখবেন। বিগ ডাটার বুঝতে মডিউলটা আসলে যদি ডেটা সায়েন্সে শেখানো হয়, তারপর আপনি মোটামুটি 50 to 80% কভার করে ফেলবেন। আর বাকিগুলো তারপর হচ্ছে সাকিব ভাই বা আমাদের সাথে একদিন বসেন, বা সাকিব ভাইয়ের সাথে বসেন, আধা ঘন্টা সময় নিন, উনি আপনাকে অনেক কিছু টিউটোরিয়াল লিঙ্ক দিয়ে দিবে ইউটিউব থেকে, ওগুলো আপনি দেখে দেখে বাকিটা করতে পারবেন। স্যার তাইলে স্যার আমার সেকেন্ডটা চুজ করা আছে, মানে স্যার আমার কাছে দুইটারই অফার লেটার আছে, মানে স্যার আমি এখন মানে চুজ করা নিয়ে একটু কনফিউজ। সেকেন্ডটা চুজ করলে ভালো হবে। মানে স্যার যেটা স্যার বিগ ডেটা আছে। জি, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। বাট ইটস নট ইজি, এটা মাথায় রাখেন। বুঝতে পারছি স্যার, মানে কোনোটাই ইজি হবে না স্যার। কোনোটাই, বাট হ্যাঁ ইটস নট ইজি প্রপারলি, বাট আপনাকে ভালো করে পাইথনটা ইডিএ পর্যন্ত শিখতে হবে, কোয়ারিগুলো ভালো করে পারতে হবে, মানে এসকিউএল কোয়ারি এগুলো, দেন হচ্ছে এগুলো আপনাদের সহজ হবে। বুঝতে পারছি স্যার। আমার পরে যে ক্লাস করাবে প্রতীক, ওর ক্লাসটা ভালো করে করেন, তাহলে আপনার মানে বিগ ডেটার মানে মোটামুটি ভালো একটা পোর্শন কভার হয়ে যাবে। বুঝতে পারছি স্যার। এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসসালামু ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।